তো P6 লেকচারে তোমাদের স্বাগতম। আমাদের P6 লেকচারে আছে স্থির তড়িৎ আর চল তড়িৎ। তো স্থির তড়িতের মধ্যে টপিকগুলো আমাদের সেই ক্লাস 9-10 থেকে খুবই কমন। সেগুলো হচ্ছে কুলম্বের সূত্র ছিল, বিভব, তড়িৎ প্রাবল্য, আর সেই সঙ্গে বাড়তি আসছে ক্যাপাসিটর বা ধারকত্ব। আর রিসেন্টলি তোমাদের নতুন সিলেবাসে যুক্ত হয়েছে গসের ল। তো এই গসের লটা আমরা একটু স্পেসিফিক্যালি শেষ দিকে দেখবো, তার আগ পর্যন্ত মোটামুটি আগের সিলেবাসই। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি কুলম্বের সূত্রের মতো একটা ম্যাথ দিয়ে। এখানে দেখতে পাচ্ছ একটা গোলক, এখানে আরেকটা গোলক, এটার মধ্যে +3 ন্যানোকুলম চার্জ রাখা আছে আর এখানে হচ্ছে -12 ন্যানোকুলম চার্জ রাখা আছে এবং তারা হচ্ছে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত পরস্পর। কোয়েশ্চেন হচ্ছে তাদের মধ্যবর্তী বল কত। আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে এরপর এই দুটো বলকে আমি টাচ করব, টাচ করে আবার আগের জায়গায় ফিরিয়ে দেবো। এই যে টাচ করে আবার আগের জায়গায় যদি রাখি, সেই ক্ষেত্রে বল কি চেঞ্জ হবে কি হবে না, হলে সেটা কত। তো কুলম্বের সূত্রের প্রথম এক্সাম্পল হিসেবে এটা সিম্পল খুবই। আমরা জানি দুইটা চার্জের মধ্যবর্তী বল হবে 1/4 এপসাইলন নট। আমরা এখানে শূন্য মাধ্যম ধরে নিতেছি, মনে রাখবে এখানে এপসাইলন নট হচ্ছে শূন্যস্থানের জন্য। আদারওয়াইজ এখানে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে গুণ হয়। তো ওরকম ম্যাথে যদি দেওয়া থাকে কে এর মান এত, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলায় এখানে একটা বাড়তি কে আমরা বসিয়ে নেব। ওকে, তাই আপাতত শূন্যস্থানই দেওয়া আছে কিছু না বলা থাকলে। তাহলে এটা হচ্ছে ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই r², মধ্যবর্তী দূরত্ব বর্গ। তাহলে খেয়াল করে দেখো, এটা আমরা এখন থেকে আর ফর্মুলার মধ্যে সরাসরি মান বসাবো। SI ইউনিটের ভ্যালু হচ্ছে 9 × 10⁹ ইনটু, ওকে, যেহেতু এটা প্লাস চার্জ এটা মাইনাস চার্জ বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আকর্ষণধর্মী বল। ওকে, কিন্তু এখানে তোমার কিন্তু প্লাস আর মাইনাস বসাবা না, এটা আমি শুরু থেকে বলতেছি এটা একটা ভেক্টর রাশি। বল যেহেতু একটা ভেক্টর রাশি, তাই এটা কাজ করবা মান নিয়ে আর দিক মাথায় রাখবো, দিকটা মাথায় রাখবো বা মনে রাখবো। অনেকেই এই জাতীয় ঝামেলায় পড়ে যে সূত্রের মধ্যে প্লাস দেয় মাইনাস দেয়, লাস্টের দিক নির্ণয় ঝামেলায় পড়ে, যেটা কি বিপরীত দিক হবে না একই দিকে হবে। তোমাদের কখনো এখানে চার্জের ক্ষেত্রে প্লাস মাইনাস অ্যাভয়েড করবা, সবসময় প্লাস দিয়ে দিবা আর দিকটা মনে মনে মাথায় রাখবো। সো আমরা বুঝতেই পারতেছি দিকটা কোন দিকে হবে, একে টান দিবে ডান দিকে, ও টান দিবে বাম দিকে, আকর্ষণধর্মী বল। ওকে, তাহলে ভ্যালুগুলো কত, 3 ন্যানোকুলম, ন্যানো কিন্তু 10⁻⁹ ইনটু 12 ন্যানোকুলম, -12 অবশ্যই লিখবো না আমরা, 12 10⁻⁹ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে, তাই সেন্টিমিটারকে কনভার্ট করলাম তার স্কয়ার। এটা সলভ করলেই ফোর্সটা পেয়ে যাবো। এবার সেকেন্ড কোয়েশ্চনটা আসা যাক। আমরা যদিও বলেতেই নেই, বলা উচিত ছিল, এই দুইটা গোলকের সাইজ সমান, যদিও ছবি দেখে মনে হচ্ছে না, ধরে নিচ্ছি আমরা দুইটা গোলকের সাইজ সব কিছু সমান। তাহলে এতে টাচ করলে একটু আমরা বুঝতে পারতেছি যে এতে যদি টাচ করো তাহলে টোটাল যে চার্জ, ওকে, এখানে টোটাল চার্জ কত একটু খেয়াল করো, 3 আর ওখানে হচ্ছে -12, তাহলে কত হচ্ছে -9 কুলম। এই -9 কুলম এভাবে ভাবো, এটা যেন আমার কাছে 9 কেজি পানি আছে, সেই 9 কেজি পানি দুইটা সমান মাপের বালতির মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। বালতিগুলো হচ্ছে আমাদের এখানে এই গোলক দুটা, আর পানি হচ্ছে আমাদের চার্জ। তাহলে এই 9 কুলম যদি সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে কত করে থাকবে এক একটা, -9 কুলম বাই 2, দ্যাট ইজ -4.5 কুলম। তার মানে টাচ করার পর কিন্তু চার্জের ডিস্ট্রিবিউশনটা এমন নাই, +3 -12 নাই, যতক্ষণ না চার্জ সমান হয়। চার্জ সমান হয় কথাটা ভুল বলছি আসলে, এখানে দুইটা গোলক সমান বলে আমরা এই কথাটা বলতে পারি। তা আমরা যখন বিভব বলবো তখন খেয়াল করবা, যেখানে সাইজ যদি আলাদাও হয়, সব সময় দুইটা বস্তুর মধ্যে যদি চার্জ ভিন্ন থাকে, তাদের টাচ করলে তারা ততক্ষণ পর্যন্ত চার্জে ফ্লো করে যতক্ষণ না বিভব সমান হয়। ওকে, চার্জ সমান না। আর আমাদের এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এখানে বিভব চার্জ দুটোই সমান, যেহেতু সাইজ সমান। তাহলে এখানে পরে টাচ করার পরে থাকবে এটার -4.5, এরও থাকবে -4.5 ন্যানোকুলম। তাহলে এবার আকর্ষণের বদলে হবে বিকর্ষণ, এবং সেটা আমরা কুলম্বের ফর্মুলা থেকে বের করে ফেলতে পারি। F = 1/4 এপসাইলন নট, লিখলাম না আর, 9 × 10⁻⁹ ইনটু Q1, মাইনাস দেওয়ার দরকার নেই কারণ আমরা এটা বুঝে গেছি এটা বিকর্ষণধর্মী হবে, 4.5 × 4.5, যেহেতু ন্যানোকুলম অবশ্যই 10⁻⁹ 10⁻⁹ ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার অবভিয়াসলি, তাই মিটারে কনভার্ট করে নিলাম। সলভ করলে আমরা বিকর্ষণ বলটার মান পেয়ে যাব। তো এর আগে মাত্র কণা ছিল দুইটা, এখানে একটা চার্জ Q1, এখানে Q2, বাট এবার আরেকটা চার্জ, থার্ড চার্জ নিয়ে আসছে 1 কুলম্বের একটা চার্জ। এখানে Q2 চার্জটা 4 সেন্টিমিটার বা 4 একক দূরে, আর এখানে Q1 চার্জটা 3 একক দূরে, একই রেখার উপর অবস্থিত না তারা। তো কোয়েশ্চেন করা হয়েছে এখানে যে 1 কুলম্ব চার্জটা আছে সেটার উপর টোটাল ফোর্স কত। তো ফোর্স যেহেতু একটা ভেক্টর রাশি, তো বুঝতে পারতেছি এখানে আমাদের লব্ধি সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তো একটু খেয়াল করে দেখি, Q1 হচ্ছে নেগেটিভ চার্জ আর Q2 হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে Q2 তাকে এই দিকে ধাক্কাবে, ওকে,
আর Q1 এটাকে উপরের দিকে টান দেবে, এই যে মাইনাস প্লাসকে টানলো, এই প্লাস প্লাসকে ঠেললো, তাহলে আলটিমেটলি তাদের লব্ধি কোন দিকে হবে? এই হচ্ছে লব্ধি বল সামান্তরিক সূত্র অনুসারে। ওকে, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা তুললাম থিটা। তাহলে আমরা কিভাবে বের করব? এটা যেহেতু x অক্ষ বরাবর, এটাকে আমরা নাম দিলাম fx, বলের x উপাংশ, আর এটাকে নাম দিলাম fy। তাহলে fx এর পরিচয়টা কি? এই চার্জ আর এই চার্জের মধ্যবর্তী বলটা। তাহলে সেটা আমরা ইজিলি কুলম্বের সূত্র থেকে বের করতে পারি। 1/4πε0 শূন্যস্থানের জন্য আবারও ইনটু Q1 Q2 1 কুলম্ব ইনটু Q2 এর মান হচ্ছে 1 মাইক্রোকুলম্ব, দ্যাট ইজ 1 × 10⁻⁻6 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত দেওয়াই আছে এখানে 4 একক, সো 4 স্কয়ার, এসআই ইউনিট ধরে নিলাম। এবার fy টা কত হবে একটু খেয়াল করে দেখো। fy হচ্ছে এই 1 কুলম্ব আর উপরে যে Q1 চার্জটা আছে এদের মধ্যবর্তী আকর্ষণ বল। তাহলে আবারও 1/4πε0 1 কুলম্ব ইনটু উপরের চার্জটা Q1 হচ্ছে -0.5 মাইক্রোকুলম্ব। আমাদের মাইনাস অবশ্যই দেওয়ার দরকার নেই, আমরা জানি এটা কোন দিকে হবে, দিক মনে রাখবো, মানের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ বসাবো, ডিভাইডেড বাই এই দূরত্বটা হচ্ছে 3 একক, দেওয়াই আছে 0.3 পয়েন্ট, তাহলে 3 স্কয়ার। তাহলে আমরা এখন fx ও জানি, fy ও জানি, এবং মধ্যবর্তী কোণ খেয়াল করে দেখো 90 ডিগ্রি। সো পিথাগোরাস থেকে সরাসরি লব্ধি বল এর মান হবে √fx স্কয়ার প্লাস fy স্কয়ার। এখান থেকে fx এর মান আমরা নির্ণয় করতে পারবো, fy এর মান নির্ণয় করতে পারবো, স্কয়ার করে যোগ করে রুট করলেই টোটাল f এর মানটা আমরা পেয়ে যাব। কিন্তু সেই সাথে আমাকে যেহেতু একটা ভেক্টর রাশি দিকও ডিনোট করে দিতে হবে। ওকে, যে টোটাল ভেক্টর f, এটা fx এর সঙ্গে ধরলাম থিটা কোণ তৈরি করে। তাহলে tan থিটা সমান কি আসবে? লম্ব হচ্ছে fy ডিভাইডেড বাই fx। তাহলে এটা সলভ করে থিটাটা আমরা tan ইনভার্স করে বের করে দিতে পারবো, tan ইনভার্স fy ডিভাইডেড বাই fx। তো এই ম্যাথটার মধ্যে দেখো মোট 3টা চার্জ। একটা চার্জ হচ্ছে স্মল q, একদম ডান মাথায় l দূরত্বে হচ্ছে 9q, আর মাঝে একটা চার্জ বাম থেকে x দূরত্বে আমরা রাখছি ক্যাপিটাল q। তো আমাদের অঙ্কের কোয়েশ্চেনটা হচ্ছে ক্যাপিটাল q এর মানটা কত, এটা আমাকে বের করতে হবে। আর শর্ত দিয়ে দিছে এই অবস্থায় সিস্টেমটা ব্যালেন্সড, এর অর্থ হচ্ছে কারোর মধ্যে কোনো নিট বল নেই। ওকে, এটার উপরও টোটাল ফোর্স 0, এর উপরও টোটাল ফোর্স 0, এর উপরও টোটাল ফোর্স 0। এই তথ্য থেকে আমাদের বের করতে হবে এই কিউ এর মানটা কত। ওকে, তাহলে আমরা কিভাবে করি একটু খেয়াল করো। প্রথমে চিন্তা করলাম এই পয়েন্টটাতে টোটাল কার কার ফোর্স আছে। এই ক্যাপিটাল কিউ এর জন্য একটা ফোর্স, আর এই 9q এর জন্য একটা ফোর্স। তাহলে আমি বলতে পারি না এই ক্যাপিটাল কিউ মানে প্লাস চার্জটা, সাপোজ প্লাস মনে মনে ধরে নিলাম, তাহলে সে ধাক্কাবে কোন দিকে? প্লাস প্লাসকে বিকর্ষণ করবে বাইরের দিকে। আর ওই 9q সেও প্লাস, একে কোন দিকে ধাক্কা দেবে? আবারও বাইরের দিকে। সো দুইটা ফোর্সই কি বাইরের দিকে, এবং সেটার মান কত আমরা ইজিলি বলতে পারি। এই যে এই স্মল কিউ এর উপর এটার দ্বারা প্রযুক্ত বল হচ্ছে 1/4πε0 q ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার x স্কয়ার। আর এইটার সাথে এইটার মধ্যবর্তী বল 1/4πε0 ইনটু q 9q, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে l স্কয়ার। তাহলে এদের লব্ধি হবে 0। এবং খেয়াল করে দেখো লব্ধি 0 বলতে আমরা বোঝাচ্ছি যে যেহেতু কোনো নিট ফোর্স নেই, কোয়েশ্চনে বলাই আছে, তো এটাকে একটু সুন্দর করি। ডান পক্ষে নিলে এটা কাটা যাবে। ওকে, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে q ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 9q স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার ইকুয়াল টু 0। এই একটা ইকুয়েশন পেলাম আমরা। ওকে, এরপর প্রথম পয়েন্ট থেকে আমরা সরে গেলাম, এবার আবার দ্বিতীয় পয়েন্টে এই ক্যাপিটাল কিউ এর উপর কার কার ফোর্স আছে? স্মল কিউ এর ফোর্স আছে আর 9q এর ফোর্স আছে। কিন্তু মজার ব্যাপার, এই কিউ তাকে ধাক্কা দেবে ডান দিকে, ওই 9q তাকে ধাক্কা দেবে বাম দিকে, মানে এবার ফোর্স দুটো অপোজিট। তাহলে আমরা কি লিখতে পারি খেয়াল করুন, 1/4πε0 এই ক্যাপিটাল কিউর উপর এর ফোর্স হবে কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস, কেন মাইনাস দিছি? দুটো ফোর্স অপোজিটে। আর এর ফোর্স হবে 1/4πε0 কিউ 9q ক্যাপিটাল কিউ ইন্টু 9q ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব পুরাটা এল, এটুকু এক্স। তাহলে আমরা বলতে পারি এতটুকু হবে এল মাইনাস এক্স। তাহলে এল মাইনাস এক্স হোল স্কোয়ার। এটাকে একটু গুছিয়ে লেখা যায়, এটা কাটা যাবে কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস 9q ডিভাইডেড বাই এল মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা সেকেন্ড ইকুয়েশন। আরও একটা কন্ডিশন আছে, যেহেতু প্রত্যেক পয়েন্টই ব্যালেন্সড, তাহলে এর উপর ফোর্স হচ্ছে ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এর, এবং কোন দিকে? দুইজনে মিলে বাইরের দিকে ধাক্কাবে।
এই কিউ থেকে বাইরে থাকাবে, ওই স্মল কিউটা থেকে বাইরে থাকাবে, ফলে আবার একই দিকে যেহেতু প্লাস, সো আলটিমেটলি আমরা লিখতে পারি 1/4 ক্যাপিটাল কিউ ইন্টু 9q ডিভাইডেড বাই l মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এটার ফোর্স হবে 1/4 স্মল কিউ ইন্টু 9q ডিভাইডেড বাই পুরো দূরত্ব l স্কোয়ার ইকুয়াল টু 0। একই রকম কাজ মোট 3বার করতে হবে টোটালি। কাটলে হবে 9q স্মল কিউ l মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 9q স্কোয়ার ডিভাইডেড বাই l স্কোয়ার ইকুয়াল টু 0। এই তিনটে ইকুয়েশন এখন আমাদের হাতে আছে। তো এইমাত্র আমরা এই তিনটে ইকুয়েশন পেলাম। তো এটা থেকে আমরা সলভ করে কি দেখতে পাই একটু খেয়াল করুন। কিউ কিউ এখানে আছে কিউ কিউ, সো আলটিমেটলি থাকবে 1/x স্কোয়ার ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই l মাইনাস এক্স হোল স্কোয়ার। সো আমরা একটু সলভ করলেই পাচ্ছি l মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স পজিটিভ গুণন করে দিলাম ইকুয়াল টু 9, দ্যাট ইজ l বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান 9। আমরা শুধু প্লাসটা কনসিডার করলাম, মাইনাসটা তোমরা নিজের বসে বসে দেখবা, এটা ফিজিক্যাল না, সলিউশনটা সত্য আসবে না। তাহলে এখানে রুট করলে 3 আসবে আর ওই 1 মিলে 4 আসবে, অতএব x সমান l/4। তার অর্থ হচ্ছে এই দূরত্বটা হচ্ছে পুরা দূরত্বের 4/1 তো ওটা তো আমাদের কনসার্ন, আমাদের কনসার্ন হচ্ছে কিউ এর ভ্যালুটা কত, এটাই ছিল কোয়েশ্চেন। তো এটা যে কোনো একটা সলিউশনের মধ্যে বসাই দিই। সাপোজ এটার মধ্যে বসাই দিলাম, তাহলে কি দাঁড়ায় দেখো, স্মল কিউ একটা কাটা যাবে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান মাইনাস 9 একটা স্মল কিউ কাটা গেল ডিভাইডেড বাই এল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কিউ ইকুয়াল টু, যেটা আমাদের নির্ণেয় রাশি, ইকুয়াল টু মাইনাস 9 স্মল কিউ বাই এল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কত, l/4 হোল স্কোয়ার মানে l স্কোয়ার বাই 16। তাহলে আলটিমেটলি এল স্কোয়ার বাদ মাইনাস 9/16 ইন্টু স্মল কিউ। এবং অ্যান্সার দেখে নিশ্চয়ই কি অবাক হওয়া নেই, অ্যান্সারটা নেগেটিভ আসছে। আশাই কি উচিত ছিল কিনা, আমরা তো পজিটিভ ধরছিলাম, ওকে আমরা নেগেটিভ ধরে অঙ্কটা করতে পারতাম, কিন্তু অ্যান্সারটা কিন্তু নেগেটিভ হতেই হবে। খেয়াল করে দেখো কেন, এই অ্যান্সারটা এখানে যেহেতু নেগেটিভ আসছে আর এগুলো সব পজিটিভ ছিল। তাহলে এবার আমরা একটু দেখাই বলের ডিরেকশনগুলো। এটা যদি মাইনাস হয়, এই প্লাসটাকে বামে টানবে, এই প্লাসটাকে বামে টানবে, সো টানাটানিতে লব্ধি কত হয়ে গেল 0। আবার এটা যেহেতু পজিটিভ, এই মাইনাসটাকে নিজের দিকে টানবে, এই প্লাসটাকে বাইরের দিকে ঠেলবে, সো টানাটানিতে আবার লব্ধি কত 0 হয়ে গেল। আবার এইটা প্লাসকে এই মাইনাস টানবে বাম দিকে, আর এই প্লাসটা ঠেলবে ডান দিকে, আবারও টানাটানিতে লব্ধি হয়ে গেল 0। যেহেতু কোয়েশ্চেনটা এমনই ছিল, যে কোনো পজিশনের জন্যই আসলে সাম্যাবস্থায় বা ব্যালেন্সড অবস্থায় আছে, সো বোঝাই যাচ্ছে এটা আসলে মাঝখানে থাকলে নেগেটিভ হতেই হবে তাকে। এখানে একটা হুক থেকে একটা সুতা, যার দৈর্ঘ্য হচ্ছে এল, এই দুই পাশ থেকে আমরা এরকম ঝুলিয়ে দিলাম। হ্যাঁ, দেখতে অনেকটা এমন ছিল আর কি। তো এই পাশে একটা বল, সোলার বল, আর এখানে আরেকটা বল। এই দুটার মধ্যে একই পরিমাণ চার্জ এবং একই ধর্মী চার্জ, মানে দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ চার্জ আমরা রেখে দিলাম। তাহলে তাই যদি হয়, তাহলে পরস্পর আমরা জানি সমধর্মী চার্জ বিকর্ষণ করে, তাহলে তারা বিকর্ষণ করে অনেক দূরে সরে যাবে। কিন্তু দূরে সরতেই থাকবে না, কারণ এখানে একমাত্র বিকর্ষণ বলটাই উপস্থিত নেই, আরও কিছু বল আছে, ওজন আছে, সুতার টান আছে। সো এই কারণে এতগুলো বলের ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে এরা ব্যালেন্সড অবস্থায় আছে, এখন সাম্যাবস্থায় আছে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে থিটা যদি ক্ষুদ্র হয়, মানে এটা যদি খুব অল্প হয়, অল্প একটু দূরে যায় যদি বলগুলা, তাহলে প্রমাণ করো তারা কতটুকু দূরে সরবে, এক্স, সেটা হবে রুট ওভার এই কিউবিক রুট ওভার এই রাশিটা। সো এই অঙ্কটা একটু আমরা বিভিন্নভাবে করা যায়, আমরা সবচেয়ে সহজ নিয়মটাই করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, এই যে এখানে এমজি কাজ করতেছে খানা নিচের দিকে, সুতা টান কাজ করতেছে সুতা বরাবর, আর বিকর্ষণ বল কাজ করতেছে বাইরের দিকে। তো চেহারা দেখেই বোঝা যায় এটা একটা লামির সূত্র খাটবে, তিনটা মিলে যেহেতু ব্যালেন্স ফোর্স। এই হচ্ছে কুলম্বের বল, নিচে হচ্ছে এমজি, আর এখানে হচ্ছে সুতার টান টি। তো একটু খেয়াল করি এবার, এটা যেহেতু থিটা, ওকে, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা ইজি লিখতে পারি, এটা যেহেতু টান বল টি, টির এই দিকের উপাংশ হবে টি কজ 90 মাইনাস থিটা, উপাংশ সূত্র মূল ভেক্টর আর ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে টি কজ 90 মাইনাস থিটা, এটা কার সমান হবে, যেহেতু ব্যালেন্স করতে হবে, তাহলে এই উপাংশটা ক্যান্সেল করে দেবে কুলম্বের বিকর্ষণ বলটাকে, এফসিকে। অন দি আদার হ্যান্ড, এই যে এমজি, এটাকে বিয়ার করবে টানের এই উপাংশটা, এটা যেহেতু থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা আসবে টি কস থিটা। সো টি কস থিটা পার্টটা বিয়ার করবে হচ্ছে এমজি কে, এই কারণেই তারা এখন সাম্যাবস্থায় আছে। নিচেরটা উপরের টি কস থিটা, নিচেরটা হচ্ছে টি সাইন থিটা, কস 90 মাইনাস থিটা হচ্ছে টি সাইন থিটা।
সো টি সাইন থিটা সমান এফসি আর টি কস থিটা হচ্ছে এমজি। তাহলে আমরা ভাগ করে কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা দ্যাট ইজ ট্যান থিটা সমান এফসি ডিভাইডেড বাই এমজি। এফসি তো কুলম্বের বল, সেটা সমান আবার কি জানি 1/4πε0 Q1 Q2 আসলে দুইটাই সমান, সো আলটিমেটলি লেখা যায় কিউ স্কোয়ার ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বই আসলে এক্স ডিভাইডেড বাই এমজি। আর অন্যদিকে ট্যান থিটাকে কি লেখা যায় দেখো, ট্যান থিটা, থিটার অপোজিট বাহুটা হচ্ছে লম্ব, তাহলে লম্বটা হচ্ছে x/2 ডিভাইডেড বাই ভূমি, এই যে অ্যাডজেসেন্ট বাহুটা সেটা হচ্ছে √, পিথাগোরাস থেকে আমরা ইজিলি লিখতে পারি, যেহেতু অতিভুজ হচ্ছে l, তাহলে লম্ব এই যে এই ভূমিটা হবে l² মাইনাস একটু হচ্ছে x/2, সো l² মাইনাস x/2 হোল স্কয়ার। ওকে, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি √l² মাইনাস x/2 হোল স্কয়ার, তো সেটাকে লেখা যায় x²/4। ওকে, এবার এটাকে আমরা একটু গুছাবো, কিভাবে লেখা যায় একটু দেখো, x/2 √l² মাইনাস x²/4 ইকুয়াল টু এটাকে লেখা যায় কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 x² mg। ওকে, তাহলে আমাদের যেহেতু এখানে x বের করতে হবে, আমরা x গুলোকে একত্রে নিয়ে আসি। এইবার যদি বজ্রগ্রহণ করি তাহলে আসবে 4πε0 mg ইন্টু x কিউব, কেন এখানে x স্কোয়ার, এখানে x মিল হচ্ছে x কিউব, আর ডান পাশে থাকতেছে কিউ স্কোয়ার ইন্টু 2 এবার একটু খেয়াল করার বিষয়, l² মাইনাস x²/4, যেহেতু বলে দিছি থিটা ক্ষুদ্র হলে সেটাও চাপানো হবে, আর ওটা যদি চাপানো হয় তাহলে তার স্কোয়ার ডিভাইডেড বাই 4 এটা হবে প্রায় নগণ্য, এত ছোট। কার তুলনায়? এই সুতার দৈর্ঘ্যের তুলনায়, এত লম্বা একটা সুতার তুলনায় ওই কতটুকু সরে যাবে ওই দূরত্বটা অনেক ছোট। তাহলে আমরা l² মাইনাস x²/4 টার্মটাকে আসলে নগণ্য বলে বাদ দিতে পারি, তাহলে থাকবে হচ্ছে √l²। x²/4 কে আমরা নগণ্য ধরে বাদ দিলাম, তো √l² মানে তো আসলে l। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x³ ইকুয়াল টু কিউ স্কোয়ার ইন্টু 2l ডিভাইডেড বাই 4πε0 ইন্টু mg, উপরে 2 নিচে 4 কাটলে হবে 2, সো আলটিমেটলি আমরা লাস্ট লাইনে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু কিউবিক রুট কিউ স্কোয়ার l ডিভাইডেড বাই 2πε0 mg। এই অঙ্কের একটা দ্বিতীয় পার্ট আছে, এখন আমরা সেটা বলবো। এই অঙ্কে আরেকটা ছোট্ট অংশ হচ্ছে এমন যে এই দুইটা তো আসলে কি পজিটিভ কিউ চার্জ দেওয়া, এই মোমেন্টে যদি একটা আঙ্গুল দিয়ে টাচ করতে থাকি পরিবাহীর মতো করে, তাহলে কিছু চার্জ আমার কাছে চলে আসবে, তাহলে চার্জ যেহেতু কমে যাবে তাহলে কুলম্বের বিকর্ষণ বলটাও কমবে, কারণ কুলম্বের বিকর্ষণ বল চার্জের গুণফলের সমানুপাতিক। তাহলে আমি যদি এখান থেকে দেওয়া আছে dq/dt, তার মানে সেকেন্ডে 10⁻⁹ কুলম্ব হারে আমি যদি চার্জ সরাই নিতে থাকি, তাহলে এটাও নিশ্চয়ই এরকম কাছে আসতে থাকবে। তো আমার কাছে ওইটাই কোয়েশ্চেন করছে, আমি যখন এটা সরাই নিতে থাকবো এটা কাছে আসার রেটটা কেমন। ওকে, আসলে আমাদের কি বের করতে বলছে, এদের মাঝখানে গ্যাপ হচ্ছে x, সেই x বা গ্যাপটা কমার হারটা কেমন, ওটাই হচ্ছে আসলে কাছে আসার হার কিংবা বেগটা কত হবে। তার মানে আলটিমেটলি আমাদের বের করতে হবে dx/dt কত। তো dx/dt কিভাবে বের করা যায়, এখানে অলরেডি x আছে, একে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে dx/dt বের হয়ে আসবে। তো দেখো x এর মধ্যে কি কি জিনিস কনস্ট্যান্ট, x এর মধ্যে আমাকে অনলি কিউটা হচ্ছে ভেরিয়েবল, কারণ এই যে dq/dt টাইমের সাথে কিউ ভ্যারি করে, আর বাকি সব কিছু কিউবিক রুট অফ l ডিভাইডেড বাই 2πε0 mg পুরোটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, বাইরে নিয়ে আসলাম, তারপর কি পরে থাকবে কিউ স্কোয়ার, আর বাইরে আছে কিউবিক রুট, তাহলে কিউবিক রুট অফ কিউ স্কোয়ার মানে কি q⁻2/3, তাই তো। তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, পাওয়ার নামবে, পাওয়ারটা কমে যাবে, ইন্টু dq/dt। তো কোয়েশ্চেনে dq/dt দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে, এবং l m x এগুলো দেওয়া থাকবে। l m x যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে ইজিলি সলভ করে কোনটা বের করা যাবে, কিউটা আগেই বের করা যাবে। তাহলে কিউ যদি বের করা যায়, এখানে সেই কিউ এর মানটা আমরা বসাই দেবো, dq/dt দেওয়া আছে, এগুলো সব ভ্যালু জানা আছে, তখন আমরা এই dx/dt, বাম পাশে dx/dt, এই dx/dt রেটটা আমরা বের করে ফেলতে পারবো। আর dx/dt মানে হচ্ছে সে কত দ্রুত পরস্পরের দিকে আসবে। ওকে, অনেকে ভাবতে পারো যে কাছে আসার পর তো বেগ চেঞ্জ হয়ে যাবে, কারণ কাছে আসার পর দূরত্বের পরিবর্তন হচ্ছে, সো এটা আসলে একদম ইনস্ট্যান্টিনিয়াস, স্টার্টিং এই বা ওই তাৎক্ষণিক দ্রুতিটা কত, এর কোনো গড় বেগ না। আচ্ছা, এটা অনেক প্রাইমারি লেভেলের একটা প্রবলেম, কিন্তু কোয়েশ্চেনের ভাষাগুলো খুব ইম্পর্টেন্ট। দুইটা চার্জ আছে পজিটিভ, একটা +4 কুলম্ব আর একটা হচ্ছে 16 কুলম্ব, আর মাঝখানে গ্যাপটা হচ্ছে 12 সেন্টিমিটার। কোয়েশ্চেনগুলো একটু পড়ে শোনাচ্ছে যে চার্জ দ্বয়ের সংযোগ রেখার মানে এই রেখাটার কোন বিন্দুতে প্রাবল্যদ্বয়ের মান সমান, প্রাবল্যদ্বয় সমান
এই দুটো একটু একটু কেমন জানো, তাই না? যে প্রাবল্যদ্বয়ের মান সমান আবার প্রাবল্যদ্বয় সমান, এটা আলাদা কোয়েশ্চেন। এরপর যে বিন্দুতে প্রাবল্যদ্বয়ের মান সমান সেখানে লব্ধি প্রাবল্য কত হবে, আর যে বিন্দুতে প্রাবল্যদ্বয় সমান সেখানে লব্ধি প্রাবল্য কত হবে। শুনে মনে হচ্ছে যেন একই কোয়েশ্চেন দুইবার করে করা, কিন্তু আসলে না। এর কারণ হচ্ছে প্রাবল্য কেমন রাশি, ভেক্টর না স্কেলার? তোমরা যারা জানো প্রাবল্য আসলে কি এক ধরনের বল না? বল পার ইউনিট কুলম, মানে 1 কুলম চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে জানা যেহেতু বল ভেক্টর রাশি, প্রাবল্য একটা ভেক্টর রাশি। ওকে, তার মানে প্রাবল্যের আসলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান ও আরেকটা হচ্ছে দিক। সো আমি যখন বলবো যে প্রাবল্যদ্বয়ের মান সমান, তখন দিক সমান হতেও পারে নাও পারে। বাট আমি যখন বলবো প্রাবল্যদ্বয় সমান, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি এবং ভেক্টর রাশি সমান হওয়ার একমাত্র প্রমাণ হচ্ছে তাদের মান সমান হতে হবে, সাইজ এবং সেই সাথে দিক একই রকম হতে হবে। তো আমরা এখন অ্যানালাইসিস করি। তো যখনই আমরা কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে বলবো তখন অবশ্যই ধরে নেবা ওই বিন্দুতে, যে বিন্দুতে বের করতে হবে ওই বিন্দুতে মনে মনে একটা 1 কুলম ধনাত্মক চার্জ রাখা আছে। তো মনে মনে ধরা লাগবে না, আমরা ছবির মধ্যে এক্সপ্লিসিটলি আঁকবো। তাহলে একটু খেয়াল করো, ধরলাম আমরা এই 4 কুলম থেকে এক্স পরিমাণ ডানে, এক্স মিটার ডানে সাপোজ, এই হচ্ছে সেই বিখ্যাত বিন্দু যেখানে 1 কুলম চার্জ রাখছি। তার মানে এই বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব। তাহলে এই বিন্দুতে কি বলছে, প্রাবল্যতার মান সমান হবে। তাহলে এই বিন্দুতে কার কার কারণে প্রাবল্য? এই বিন্দুতে এই 4 কুলম্বের কারণে একটা প্রাবল্য, 16 কুলম্বের জন্য একটা প্রাবল্য। তাহলে সেই প্রাবল্যের মানগুলো আমরা বের করতে পারি ইজিলি। এটা যদি x মিটার ধরি, এটা কিন্তু 12 বিয়োগ x না, 0.12, কারণ এটা সেন্টিমিটারে দেওয়া আছে। ওকে, অবশ্যই আমরা মিটারে কনভার্ট করে নেব। তাহলে 0.12 মাইনাস x এত মিটার। তাহলে আমরা ইজিলি এখন বলতে পারি এই পয়েন্টে 4 কুলম্বের জন্য প্রাবল্য E1 এটার মান হবে E2, এদের মান দুটো সমান। আমরা এখনই ভেক্টর বা ডিরেকশন নিয়ে চিন্তা ভাবনা করতেছি না। তাহলে সেটা কোন বিন্দুতে আমরা একটু চেক করে দেখি। 1/4π0 Q 4 কুলম্ব, আর ওখানে যেখানে মনে মনে যেটা ওটা না লিখলেও চলে, Q/r²। ওকে, তাহলে ওখানে হচ্ছে Q/x², কুলম্ব লিখবো না। আর এখানে হচ্ছে 1/4π0, ডান পাশে চার্জ হচ্ছে 16 কুলম্ব ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 0.12 মাইনাস x²। ওকে, তাহলে এটা কাটা যাবে, 16/4 সমান আসবে 0.12 মাইনাস x, বজ্রগুণন করে দিলাম। সো আসতেছে 0.12 ডিভাইডেড বাই x মাইনাস 1² তাহলে রুট করলে এই দুইটা ভ্যালু আসবে, 4 4 16, একে রুট করলে প্লাস মাইনাস 2 আসবে, আর ডানে আসবে 0.12 বাই x মাইনাস 1। সো 0.12 বাই x ইকুয়াল টু আসবে 1 প্লাস মাইনাস 2, দ্যাট ইজ একবার 3 আসবে আর একবার আসবে কত, মাইনাস 1। তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 0.12 ডিভাইডেড বাই 3, 0.12 ডিভাইডেড বাই মাইনাস 1। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি একটা হচ্ছে 4 সেন্টিমিটার, সেন্টিমিটার এককে যদি বলি, আর একটা হচ্ছে মাইনাস 12 সেন্টিমিটার। তাহলে এর মধ্যে কি নেগেটিভ অ্যান্সারটা আমরা বাদ দিয়ে দেবো কিনা, আর যদি বাদ নেই তার মিনিং কি, নেগেটিভ অ্যান্সার মিনিং কি, এগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি দুইটা, একটা হচ্ছে 4 সেন্টিমিটার পজিটিভ আর একটা হচ্ছে 12 সেন্টিমিটার নেগেটিভ। এটা দেখে অনেকে ভয় পায় যে নেগেটিভ অ্যান্সার কিভাবে সম্ভব। এখানে নেগেটিভ মানে কিন্তু দৈর্ঘ্য ঋণাত্মক তা বোঝায় না। এখানে পজিটিভ মানে হচ্ছে 4 সেন্টিমিটার থেকে ডান দিকে, ওইটাকে আমরা পজিটিভ দিক ধরে নিছি। যখনই নেগেটিভ অ্যান্সার আসবে বোঝাবো হচ্ছে 4 সেন্টিমিটার থেকে বাম দিকে। তো আমরা এখন চেক করবো এটা যে 4 সেন্টিমিটার হয় কিনা, 12 সেন্টিমিটার অ্যাকসেপ্টেবল কিনা। প্রথমে 4 সেন্টিমিটারটা একটু খেয়াল করি। তাহলে এক্স এর একক হচ্ছে এখন 4 সেন্টিমিটার দূরে। তাহলে আমরা কি বলতে পারি না, এটা 4 সেন্টিমিটার হলে যেহেতু টোটালটা 12, এতটুকু কত, 8 সেন্টিমিটার। তাহলে যদিও 4 কুলম্ব চার্জ একে ধাক্কা দেবে ডান দিকে, ঠিক আছে, এবং 4 কুলম্বের চেয়ে 16 কুলম্ব কি অনেক বড় না, ফলে আমরা আশা করছিলাম এই প্লাস 1 কুলম্ব কি সে অনেক বলে টান দেবে নিজের দিকে, কিন্তু আসলে কি তাই? এই 4 কুলম্ব যদিও চার্জের দিক থেকে ছোট, কিন্তু দূরত্ব আবার কম। আমরা জানি দূরত্বের সেই যে বর্গের ব্যস্তানুপাতিক, ফলে ধাক্কাটা মোটামুটি ভালোই আছে। অন দি আদার হ্যান্ড যদিও 16 কুলম্বের আরো বেশি বেশি টানা উচিত, কিন্তু দূরত্বটা 4-এর চেয়ে যথেষ্ট বড়, 8 সেন্টিমিটার। সো আসলে এটা খুবই পসিবল যে এই দুইটা টান কি হয়ে গেছে, সমান। তার মানে এই যে প্রাবল্যতার মান সমান কথাটা কিন্তু সত্যি। তার মানে 4 সেন্টিমিটার একটা ভ্যালিড অ্যান্সার হতে পারে। এবার আমরা দেখব মাইনাস 12 সেন্টিমিটার হয় কিনা। মাইনাস 12 সেন্টিমিটার মানে কি, এই 12 সেন্টিমিটার ডান দিকে আর এই আরো বাম দিকে 12 সেন্টিমিটার হচ্ছে মাইনাস 12 সেন্টিমিটার। তাহলে এইখানে যদি একটা প্লাস 1 কুলম্ব চার্জ রাখি, একটু খেয়াল করে দেখো, এই 4 কুলম্ব পজিটিভ এবং পজিটিভ, তাহলে ধাক্কা দেবে, এবং সেই ধাক্কা কিন্তু এই চার্জ ছোট বলে যথেষ্ট ছোট ধাক্কা না, কারণ এই দূরত্বটা 12 সেন্টিমিটার। অন্যদিকে 16 কুলম্ব তাকে অনেক বড় একটা টান দেওয়া উচিত, কারণ সে মাইনাস, কিন্তু তাদের দূরত্বটা একটু খেয়াল করে দেখো, 12 12
24 সেন্টিমিটার। তো সে যে টানটা দেবে সেই টানটাও কিন্তু যথেষ্ট বড় আর নাই আসলে। তাহলে দেখো আবারও এই ধাক্কার পরিমাণ আর টানাটানির পরিমাণ সমান, আর এখানে এই দুজনেরই একই দিকে যদিও কিন্তু মানটা কি সমান। তার মানে 4 সেন্টিমিটারও একটা সঠিক অ্যান্সার, -12 সেন্টিমিটারও একটা সঠিক অ্যান্সার। তাই প্রাবল্যতার মান কোথায় কোথায় সমান? x = 4 সেন্টিমিটারে আর -12 সেন্টিমিটার। এবার দ্বিতীয় কোয়েশ্চেন আসা যাক, কোথায় প্রাবল্য দ্বয় সমান? প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাই প্রাবল্য দ্বয় সমান হইতে হলে তাকে মানও সমান হতে হবে, দিকও একই হতে হবে। তাহলে সেটা একমাত্র পসিবল কখন? এই জায়গাটা না, দেখো তীর দুটো একই দিকে, মান সমান দিকও সমান, বাট এইখানে এই তীর ডান দিকে, এই তীর কিন্তু বাম দিকে। সো বোঝাই যাচ্ছে এই দুইটার মধ্যে x = 4 সেন্টিমিটার দূরে গিয়ে যেটা, সেটাই হচ্ছে মান এবং দিক দুটোই সমান। সো আমরা আলটিমেটলি বলতে পারি প্রাবল্য দ্বয় সমান। এবার যে বিন্দুতে প্রাবল্যদ্বয়ের মান সমান, দুইটা বিন্দু তেমন, এই বিন্দুর নাম দিলাম a আর এই বিন্দুটার নাম দিলাম b, সেখানে লব্ধি প্রাবল্য কত? আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে বিন্দুতে প্রাবল্য দ্বয় সমান, লাস্টেরটাই আমরা আগে সলভ করি, কোন বিন্দুতে প্রাবল্য দ্বয় সমান? b বিন্দুতে। সেই বিন্দুতে লব্ধি প্রাবল্য কত? কোয়াইট ইজি, যেহেতু দুইটারই মান সমান তাহলে লব্ধি এবং দিকও একই দিকে, তাহলে লব্ধি হবে সিম্পলি e1 + e2। e1 e2 কাদের জন্য? একটা 4 এর জন্য আর একটা 16 এর জন্য। এবং আসলে কি তাদের আমাদের আলাদা নাম দেওয়া উচিত? দুইটাই কিন্তু সমান, এটাই তো আমরা আসলে প্রমাণ করছি, 4 সেন্টিমিটার দূরে প্রাবল্যদ্বয়ের মান সমান। তাহলে আমাদের লিখতে হবে সিম্পলি 2e1। e1টা কত? 1/4πε0 q/r²। 4 ডিভাইডেড বাই x কত ছিল? 4 সেন্টিমিটার। 4কে আমাদের অবশ্যই মিটারে কনভার্ট করে নিতে হবে। এভাবে কেউ যদি করে হবে, অথবা 4 কুলম না নিয়ে যদি 16 কুলম লেখে তাহলেও হবে 16। সেক্ষেত্রে দূরত্ব কিন্তু আর 4 সেন্টিমিটার না, 8 সেন্টিমিটার। সো এখানে লিখতে হবে তখন 8 × 10⁻² হোল স্কয়ার 1/4πε0 2। এই একই জিনিসই আসবে অ্যান্সার। তাই কেউ 4 কুলম দিয়ে করতে পারে, কেউ 16 কুলম দিয়ে করতে পারে। সো লব্ধি প্রাবল্য কত হবে? এক একটা টানের ডাবল, এই যে e1 + e1 দ্যাট ইজ 2e1। একটা পেয়ে গেছো। আর আরেকটা যে পয়েন্ট বাকি রয়ে গেছে, a বিন্দুটা, ওকে, মান সমান কিন্তু দুই বিন্দুতে, b তেও মান সমান, a তেও মান সমান। b তে লব্ধি কত আমরা মাত্র বের করলাম, আর a তে লব্ধি কত আমরা আশা করি আর দেখানো লাগবে না। দুটো সমান মানে বিপরীত ফোর্স, একই বস্তুর উপর কাজ করতেছে, বিপরীত এবং সমান। তাহলে অ্যান্সার কত? লব্ধি 0। ওকে, তাহলে একটাতে লব্ধি হচ্ছে 0 আর একটাতে লব্ধি হচ্ছে এই 2 1/4πε0 4/4²। তো এই অঙ্কটা আসলে অঙ্ক কোয়াইট ইজি, বাট এই ভাষাগুলো অবশ্যই খুব খেয়াল করে দেখতে হবে। ওকে, এটা তপন স্যারের আগের বইয়ের খুব সুন্দর একটা অঙ্ক ছিল, যে এটা একটা সমবাহু ত্রিভুজ, যার এই ভার্টেক্স হচ্ছে তোমার 1.5 মাইক্রোকুলম পজিটিভ চার্জ, এখানে মাইনাস, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোয়েশ্চেন করছে এই পয়েন্টে প্রাবল্য কত। ওকে, যে পয়েন্টে প্রাবল্য নির্ণয় করতে বললে মনে মনে ওখানে কি থাকবে? 1 কুলম্বের একটা চার্জ থাকবে। তাহলে দেখো এই পজিটিভ চার্জ কি ঠেলবে এইদিকে, আর এই নেগেটিভ চার্জ সমান বলেই টানবে। ওকে, তাই সমান মানে এইদিকে আরেকটা টান খাবে। তাহলে এই দুই টানাটানির ফলটা আমরা কিভাবে বের করি? ভেক্টর লব্ধি। সাপোজ এই বলটার নাম দিলাম f1, এটার নাম f2 দিলেও মান কিন্তু সমানই, কারণ চার্জ দুইটা সমান, দূরত্ব 3 সেন্টিমিটার, সবই সেম, শুধু দিকটা আলাদা। তাহলে এই যে সামান্তরিক আঁকবো, সেই সামান্তরিকের কর্ণ হবে হচ্ছে লব্ধির দিক এবং মান। ওকে, তাহলে সেই বলটা আমরা কি জানি? √, সেই যে p² q² to pq cos α। ওকে, তাহলে f1² + f2² + 2f1 f2 এবং তাদের মধ্যবর্তী কোণ, এই হচ্ছে f1, এই নিচে হচ্ছে f2, তাদের মধ্যবর্তী কোণ কত? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এগুলো প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি করে, তাহলে এটা 60 হলে 180 - 60 দ্যাট ইজ 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোসাইন 120। আর দারুণ ব্যাপার হচ্ছে কি, f1 আর f2 আলাদা না, মানের দিক থেকে তারা সেম। তাহলে f1² যোগ f1² 2f1 f2 মানে 2f1² cos 120 হচ্ছে -1/2। তাহলে আমরা পাচ্ছি 2f1² - f1² equal to f1² that is f1। আর f1 তো কোয়াইট ইজিলি বের করা যায়, 1/4πε0, যে কোনো একটা চার্জ 1.5 মাইক্রোকুলম, যেহেতু 10⁻⁶ ডিভাইডেড বাই r², আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 3 সেন্টিমিটার, তাহলে 3 10⁻² স্কয়ার। ওকে, এটা গেল মান। আর ডিরেকশনও কোয়াইট ইজি, এটা যদি থিটা হয় তাহলে tan থিটা হবে যার সঙ্গে অ্যাঙ্গেল, f1 এর সঙ্গে অ্যাঙ্গেল। সো f1 থাকবে নিঃসঙ্গ, f2 sin 120 ডিভাইডেড বাই f2 cos 120।
সলভ করলে দেখতে পাবো এটা আসবে 60 ডিগ্রি। তার অর্থ হচ্ছে এটাও 60, এটাও 60, সো এই রেখাটা হবে ত্রিভুজের ভূমির সমান্তরালে। ওকে, একটা সিম্পল ম্যাথ। এখানে হচ্ছে দুইটা প্লেট আছে, উপরের প্লেটে পজিটিভ চার্জ, নিচের প্লেটে নেগেটিভ চার্জ। তার মানে এই দুই প্লেটের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে, যার মান দেওয়া আছে E0 1000 নিউটন পার কুলম্ব, প্লাস থেকে মাইনাসের দিকে। তো এই অবস্থায় আমি যদি এক্স অক্ষ বরাবর একটা ইলেকট্রনকে শুট করি, যার বেগ হচ্ছে 0.1 সি ফর আলোর বেগ, ওকে, তাহলে সে কি সোজা যেতে পারবে কিনা? আমাদের উত্তর হচ্ছে সোজা যেতে পারবে না। এই জন্য ইলেকট্রনের চার্জ আছে, এবং সেই চার্জ কেমন আমরা জানি, নেগেটিভ। তাহলে সে যখনই সরলরেখায় যেতে চেষ্টা করবে, উপরের প্লেটের পজিটিভ তাকে টান দেবে, ফলাফল যেটা হবে সে সরলরেখায় না গিয়ে বাঁক নিয়ে উপরের দিকে চলে যাবে। তো আমাদের কোয়েশ্চেন এটাই চাইছে যে কতখানি উপরে সে যাবে, ওয়াই, এই ডিস্টেন্সটা কত। তো আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করো, এই বেগের সাথে একটা খুব সুন্দর সম্পর্ক হচ্ছে প্রাসের গতি। তোমরা যারা প্রাস পড়ছো, এই যে সাপোজ এইভাবে প্রাস আমরা নিক্ষেপ করতাম না, অনুভূমিক দিকে একটা বেগ থাকতো সে V0, আর নিচের দিকে তাকে ফেলে দিতে চাইতো G। এবং আমরা সবসময় জানতাম যেহেতু অনুভূমিক দিকে G এর কোনো উপাংশ নাই, তাই এই V0 যত সামনেই যাক না কেন, V0 উপাংশটার কোনো চেঞ্জ হবে না। সিমিলারলি এ যতই সামনে যাক না কেন, এই বরাবর বেগ যে V0 ছিল সারা জীবন অনুভূমিক উপাংশটা সেম থাকবে। সো V0 হচ্ছে অনুভূমিক দিকে যাওয়ার বেগ। তাহলে আমি ধরলাম t সময় পর, তাহলে সে ক্রস করলো x দূরত্ব, এই x হচ্ছে L0। ওকে, এটা দেওয়া আছে কোশ্চেনে, L0 সমান V0 ইন্টু t। তাহলে t সমান কত পাচ্ছি, L0 ডিভাইডেড বাই V0। এখন খেয়াল করে দেখো y, আদি বেগ যে V0 পুরোটাই কিন্তু হরাইজন্টাল, y অক্ষের দিকে কিন্তু তার কোনো উপাংশ নাই। তাহলে আমরা লিখতে পারি কি, y ইকুয়াল টু ut, u হচ্ছে 0 প্লাস হাফ a t স্কয়ার। এই ত্বরণ আসবে কোথা থেকে, এই বলের কারণে। ওইখানে যেমন গ্র্যাভিটির থেকে ফেলে দিত, এখানে এই যে তড়িৎ প্রাবল্য তাকে টান দিয়ে তুলতেছে। সো F ইকুয়াল টু ma আমরা জানি, আর তড়িৎ বলের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রাবল্য ইনটু চার্জ। ওকে, তাহলে ত্বরণটা আমরা পেয়ে গেলাম eq ডিভাইডেড বাই m। এটা এখানে বসাই দিলে আমরা পাচ্ছি y ইকুয়াল টু হাফ a হচ্ছে eq ডিভাইডেড বাই m, ইলেকট্রনের ভর আমরা জানি, আর এই হচ্ছে t। ওকে, t হচ্ছে L0 ডিভাইডেড বাই V0 তার স্কয়ার। তাহলে এখানে m সেই যে 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 কিলোগ্রাম, V0 হচ্ছে 0.1 c, আলোর বেগ হচ্ছে 10 টু দি পাওয়ার 8 ইনটু 3 10 টু দি পাওয়ার 8। সলভ করলে আমরা y এর ভ্যালুটা বের করতে পারবো। তো আরেকটা সহজ অঙ্ক, a আর b দুইটা স্ফিয়ার, তাদের মধ্যে পজিটিভ চার্জ 6.5 10 টু দি পাওয়ার মাইনাস 7 কুলম্ব, আর এখানেও তাই। তো আরো একটা গোলক, সেটা হচ্ছে নিউট্রাল একটা গোলক, ওর মধ্যে এখনো কোনো চার্জ নাই। ওকে, তো আমরা করব কি, এই সি গোলককে প্রথমে এ এর সঙ্গে টাচ করাবো। আশা করি বুঝে গেছো কি হবে, একটু আগে আমরা এরকম একটা অঙ্ক করছি। গোলকে টাচ করলে, যেহেতু সাইজ সব সমান বলে দিছি, তাহলে টাচ করলে এই চার্জ কিন্তু শেয়ারড হয়ে যাবে দুজনের মধ্যে সমানভাবে। এরপর করব কি, এই সি কে আবার বি এর সঙ্গে টাচ করাবো। এই সিচুয়েশন কাজ করানোর পরে এ আর বি এর মধ্যে ফোর্সটা আবার ক্যালকুলেট করতে বলবো। তাহলে একদম ইনিশিয়ালি ফোর্সটা কত, এফ এ বি, এ আর বি এর মধ্যে দূরত্ব দেওয়া আছে, চার্জ দেওয়া আছে। তাহলে আমরা জানি 1/4πε0 যদি শূন্যস্থান হয়। চার্জ Q1, আমরা Q1 নিয়ে নাম লিখলাম, QP Q2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। এটা হচ্ছে ইনিশিয়ালি। এবার একটু খেয়াল করো, সি কে যদি এ এর সঙ্গে টাচ করাই, তাহলে Q1 যেটা ছিল সেটা কিন্তু আর আগের মতো থাকবে না, প্রাইম দিলাম নাম, সেটা কত হবে গেস করতে পারতেছি, 6.5 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটাকে কি অর্ধেক করে দুইজনের মধ্যে শেয়ার হবে। তাহলে এটাই হবে QC, দ্যাট ইজ সি তে আগে চার্জ ছিল না, এখন চার্জ হচ্ছে এত। এবার QC তে যে চার্জ আছে সেইটাকে আবার টাচ করানো এটার সঙ্গে, তাহলে বুঝতেই পারতেছো QC তে কিছু চার্জ আছে, ওইটার কিছু চার্জ আছে, টোটাল চার্জ কত আছে 6.5 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা হচ্ছে বি এর। আর সি এর একটু আগে দেখলাম এই যে 6.5 10 টু দি পাওয়ার মাইনাস 7 ডিভাইডেড বাই 2, এই হচ্ছে টোটাল চার্জ দুইজন মিলে, এটা শেয়ারড হয়ে যাবে, অর্ধেক হয়ে গেল। তাহলে এটা হচ্ছে QC এর নতুন চার্জটা, আর সেটাই হবে QB এর লাস্ট চার্জ, শুরুটা থাকবে না। তাহলে আমরা QB এর নতুন চার্জও জানি, Q1 এর যেটা সেটাও নতুন চার্জ জানি, ওই যে A এর। তাহলে নতুন বলটা আমরা বের করতে পারবো ইজিলি। সিম্পলি কি হবে, 1/4πε0, Q1 এর বদলে আসবে Q1 প্রাইম, আর Q2 এর বদলে QB প্রাইম, B এর নতুন চার্জ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব যেটা আগের মতোই আছে। আচ্ছা, দুইটা পজিটিভ চার্জ আছে, একটা 9 মাইক্রোকুলম্ব আর একটা হচ্ছে 6 মাইক্রোকুলম্ব। এরা পরস্পর থেকে 0.2 মিটার দূরত্বে অবস্থিত।
কোয়েশ্চেন করা হয়েছে সাপোজ এই যে 9 কুলম যে চার্জটা আছে সেই 9 কুলম চার্জটাকে আমি ঠেলে ঠেলে এ বিন্দুতে নিয়ে আসবো। তার অর্থ কি, কতখানি রিডিউস করছি? 0.1 মিটার তাদের দূরত্ব কমাই দিছি। কোয়েশ্চেন হচ্ছে এই 0.1 মিটার দূরত্ব কমাতে কি পরিমাণ কাজ আমাকে করতে হবে। এই কোয়েশ্চেনটা কেমন আসলে, কাজ করতে হবে কেন? কারণ দেখো এরা কিন্তু এখানে সুস্থভাবে নাই, তারা পরস্পরকে বিকর্ষণ করতেছে। আমরা জানি প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে সেই বিকর্ষণের বিপরীতে ঠেলে ঠেলে তোমাকে নিয়ে আসতে হবে। সো অবশ্যই কাজ করতে হবে। সেই কাজটার পরিমাণ আমরা সেই ছোট থেকে জানি W = VQ, ডেল VQ। ডেল ভি হচ্ছে এই দুইটা পয়েন্টের বিভবের পার্থক্য, আর কিউ হচ্ছে, সবসময় মনে রাখবো যখন আমি ছোট হাতের কিউ লিখবো, যাকে সরানো হয় বা যাকে মুভ করানো হয়। আর ডেল ভি কি, পরের পয়েন্ট, সাপোজ এটার নাম দিলাম V2 আর আগের পয়েন্ট নাম দিলাম V1, তাহলে V2 - V1 ইন্টু ডেল কিউ, মানে যেটাকে সরানো হইলো। কাকে সরাইছি আমরা? সাপোজ 9 মাইক্রোকুলমকে। ওকে, 9 × 10⁻⁶। এখন কোয়েশ্চন হচ্ছে V2 V1 এগুলোর পরিচয় কি? V2 V1 হচ্ছে এই যে V1 যখন এই পয়েন্টের বিভব, নট বিভব পার্থক্য, বিভব কার জন্য? স্থির চার্জটার জন্য, মানে যার তড়িৎ ক্ষেত্রে অন্যরা বাসা বেঁধে আছে। যে এর একটা বিশাল তড়িৎ ক্ষেত্র আছে এরকম গোল, যেটা আমরা দেখাচ্ছি না। ওকে, এটাকে সেন্টার করে চারদিকে এরকম একটা তড়িৎ ক্ষেত্র, সেই ক্ষেত্রের মধ্যে এ বিন্দু, সেই ক্ষেত্রের মধ্যে এই বিন্দু, ওই পয়েন্টের বিভবগুলো কত? তাহলে V2 সমান হচ্ছে 1/4πε0। এই যে ক্যাপিটাল কিউটা সেটা হচ্ছে যার তড়িৎ ক্ষেত্র, কার তড়িৎ ক্ষেত্র? 6 মাইক্রোকুলম্বের, ডিভাইডেড বাই r। তাহলে এটার ডিসটেন্স কত ছিল? 0.2 মিটার। ওকে, এটা হচ্ছে V1 প্রথমে কত ছিল? 0.2 মিটার দূরে। আর V2 কত দূরে একটু খেয়াল করে দেখো, 0.2 - 0.1, দ্যাট ইজ 0.1 মিটার দূরে। তাহলে আমরা লিখতে পারি V2 হবে আবার 1/4πε0 6 × 10⁻⁶ ডিভাইডেড বাই 0.1। তাহলে এটা হচ্ছে পরের বিভব, কার কারণে? স্থিরটার কারণে। এটা হচ্ছে আগের বিভব, কার কারণে? স্থিরটার কারণে। এদের বিয়োগফল ইনটু যাকে সরানো হইলো, সরানো হয়েছে কিন্তু 9 মাইক্রোকুলমকে। সো এই পরিচয়টা যাতে ক্লিয়ার থাকে, যখনই আমরা V সমান লিখব 1/4πε0 Q/r, এই কিউ হচ্ছে যার তড়িৎ ক্ষেত্র, যেই স্থির থাকবে, যার তড়িৎ ক্ষেত্র। আর যখন আমরা লিখব W = VQ, এই কিউ এর পরিচয় হচ্ছে ওই যে আমরা লিখে দিলাম যাকে সরানো হয় বা মুভেবল। তো এটা সব করলে কিউ এর পরিমাণ পেয়ে যাবো। গোলক টাচ করার আরেকটা অঙ্ক, এটা একটা চার্জ দেওয়া আছে Q1, এটা আরেকটা Q2, বাট এবার একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আগের সবকটা গোলকের সাইজ ছিল সেম, আমরা বলছি হুবহু সেম, বাট এবার কিন্তু তা না। এবার গোলক দুটো দেখো, একটা ব্যাসার্ধ R1 এবং R2, এবং দেখো R1 হচ্ছে 2 সেন্টিমিটার, R2 হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে আসলে এইটা বড়। ঠিক আছে, তো একটু খেয়াল করো। এবার কোয়েশ্চেন হচ্ছে তারা এখন 10 সেন্টিমিটার অ্যাপার্ট, তাদেরকে যদি টাচ করি, টাচ করে কি হবে? কমন বিভব হবে। কথাটা অবশ্যই বোঝো যে দুইটা বালতির পানি যদি ফ্লো করতে দেওয়া হয় তো কতক্ষণ পর্যন্ত ফ্লো করে, এরকম আমরা অলরেডি জানি সেই ছোটবেলা থেকে। এই তো এটার পানির লেভেলসে এই, এটার পানির লেভেলসে এখানে। তো যদি ফ্লো করতে দেওয়া হয় চার্জ বা এখানে যেমন পানি, তাহলে এটার লেভেল নামতে থাকবে, এটার লেভেল উঠতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তাদের লেভেল দুটো সেম হয়। সিমিলারলি দুইটা ডিফারেন্ট চার্জ, তাদেরকে যদি টাচ করি ততক্ষণ পর্যন্ত পানির ফ্লো বা চার্জের ফ্লো হবে যতক্ষণ না পর্যন্ত উচ্চতা বা বিভব সমান হয়। তাহলে আমরা বুঝে গেছি বিভব দুইটাই সমান থাকবে তখন টাচ করার পরে। তাহলে সেটা কিভাবে করা যায়? 1/4πε0, এবং যখন টাচ করে ফেলবা তখন কিন্তু চার্জ Q1 থাকবে না, ধরে নিলাম Q1 প্রাইম, আর Q2 এর বদলে থাকবে Q2 প্রাইম, নতুন চার্জ। বাট একটা জিনিস কিন্তু মেক শিওর, তাদের চার্জ ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হয়ে যাবে। Q1 হয়ে যাবে Q1 প্রাইম, Q2 হয়ে যাবে Q2 প্রাইম, বাট তাদের যোগফলটা কিন্তু কি থাকবে? সেম। এটা নিশ্চয়ই কমন সেন্স। মানে দুই বালতির টোটাল পানির পরিমাণ কিন্তু আর চেঞ্জ হবে না, কারণ লিক হয়ে তার বের হয়ে যাচ্ছে না, টোটাল পানি সেমই থাকবে। তো এবার আমরা দেখি 1/4πε0 গোলকের ক্ষেত্রে আমরা জানি বিভবের রাশিমালা হচ্ছে Q/r, নিশ্চয়ই Q1 আর হবে না নতুন অবস্থায় যেহেতু টাচ করা অবস্থায়। আর এখানে আসবে 1/4πε0 Q2 প্রাইম ডিভাইডেড বাই R2। তাহলে এটা কাটলে দাঁড়াচ্ছে Q1 প্রাইম বাই R1 Q2 প্রাইম ডিভাইডেড বাই R2। মনে পড়ে সেই অনুপাতের সূত্র, A/B সমান যদি C/D হয় তাহলে A + B সমান ডিভাইডেড বাই C + D। এবং আমরা তো দারুণ ব্যাপারটা জানলামই, প্রাইমের যোগফল যেটা সেটা ওই আগেরটারই যোগফল। সো এটার বদলে আমরা লিখে দিতে পারি Q1 + Q2 ডিভাইডেড বাই R1 +
R2 এবং আমরা এখানে দেখো Q1 এর ভ্যালু জানি, Q2 এর ভ্যালু জানি, R1 এর ভ্যালু জানি, R2 এর ভ্যালু জানি। সো আলটিমেটলি আমরা এই কমন বিভব V1 বলো V2 বলো সেটা আমরা বের করে ফেলতে পারি 1/4πε0 Q1 প্রাইম ডিভাইডেড বাই R1। তাহলে যেহেতু এটার মান অলরেডি এখান থেকে জানি আমরা, তাহলে এখান থেকে আমরা সেই কমন বিভব নাম দিয়ে দিলাম V কমন, এটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে নতুন অবস্থায় কার চার্জ কত, তার মানে Q1 প্রাইমটার মান কত, Q2 প্রাইমটার মান কত, সেটা আমরা ইজিলি বের করতে পারি। এখান থেকে তাকিয়ে দেখো Q1 প্রাইম ডিভাইডেড বাই R1 সমান Q2 প্রাইম ডিভাইডেড বাই R2। তাহলে লেখা যায় Q1 প্রাইম বাই Q2 প্রাইম সমান হচ্ছে R1 বাই R2। R1 আর R2 এর মান দেওয়া আছে। আর অন্যদিকে আমরা জানি Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম সমান হচ্ছে Q1 প্লাস Q2, মানে ওই যোগফলটা হচ্ছে 3 - 12 কত -9। তাহলে যোগফলটাও জানো ভাগফলটাও জানো, এই দুটো সমীকরণ সলভ করে কোয়াইট ইজি সলভ করা। একবার Q1 প্রাইমের মানটা পেয়ে যাবো আর একবার Q2 প্রাইমের মানটা পেয়ে যাবো। সো আইডিয়াটা খুব সিম্পল, দুইটা ভিন্ন সাইজের গোলক হোক সেম সাইজের গোলক হোক ডাজন্ট ম্যাটার, টাচ করলে তাদের পটেনশিয়ালটা সেম হতে হবে, যেমন ক্ষেত্রে বালতির ক্ষেত্রে পানির উচ্চতা সেম হয়। তো এরকম একটা মজার প্রবলেম যে Q1 Q2 এবং Q3 তিনটা চার্জ, সাপোজ এরকম একটা ত্রিভুজের তিন কোণে আছে, এই যে সাপোজ তিনটেই পজিটিভ চার্জ হতে হবে এমন না, আমরা ধরে নিলাম। এই তিনটাকে রাখতে নিশ্চয়ই তোমাকে কিছু কষ্ট করা লাগবে, কারণ এই তিনটা চার্জ প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, তারা তো আর ওইখানে থাকতে চাবে না আসলে। তো সেই কতটুকু কাজ তোমাকে করতে হবে এই তিনটাকে যদি এখানে বসে রাখতে হয়। সো এটাই হচ্ছে কোয়েশ্চেন, এটাকে বলে একটা সিস্টেম, 3 চার্জ সিস্টেম। সেই সিস্টেমটার টোটাল বিভব শক্তি কত? তো খুব সিম্পল, বিভব শক্তি আসলে আসছে কেন, সিম্পলি W = VQ থেকে। হ্যাঁ, তুমি যেহেতু বলের বিরুদ্ধে কাজ করে পটেনশিয়াল জমাইছো, সো এই কাজটাই হচ্ছে তার মধ্যে বিভব শক্তি আকারে জমা থাকবে। তো আমরা একটু চেক করে দেখি কাজটা কত হবে। প্রথম কথা, এটাকে এভাবে ভাবা যায়, প্রথমে অন্য কোনো চার্জ ছিল না, Q1 চার্জ, তাহলে সে কি কারো বাধা পাবে, বল পাবে? অবভিয়াসলি না। তাহলে তাকে রাখতে আমার কৃত কাজ কত? 0, কারণ তাকে কোনো বলের বিরুদ্ধে এনে মানে পটেনশিয়াল জমাতে হয়নি। যখনই আমি Q2 কে আনলাম তখন কিন্তু একটা বাধা সে পেয়ে গেছে। ওকে, তার মানে W2 কিন্তু আর 0 না। এবার W2 হবে 1/4πε0 কার তড়িৎ ক্ষেত্র, Q1 এর তড়িৎ ক্ষেত্র। সো Q1 ডিভাইডেড বাই R12। তো এবার যখন Q2 আনতে যাব Q1 কিন্তু বাধা দেবে, সেও প্লাস চার্জ। তাহলে আসলে কি হবে, W = আমরা কি জানি, V × Q। V কার, ওই স্টেশনারি চার্জ বা যার তড়িৎ ক্ষেত্রে আনা হয়। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র একমাত্র কার ছিল, Q1। সে একটা বিশাল রাজত্বে বসেছিল, তার মধ্যে আমি ঠেলে ঠেলে আনছি কাকে, Q2 কে। তাহলে মনে আছে এই যে স্মল q এর পরিচয় ছিল যাকে আনা হয়, তাহলে এখানে আমরা কাকে আনছি, Q2 কে। আর এই ভিটা কার, স্থির চার্জটা, দ্যাট ইজ Q1 এর। সো আমরা লিখছি 1/4πε0 Q1 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। সো আলটিমেটলি আমরা লিখতে পারি 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R12। এবার যখন থার্ডটাকে আনতে যাবো আমার কিন্তু কষ্ট আরো বাড়বে, কারণ এবার এর যেমন একটা তড়িৎ ক্ষেত্র আছে, Q2 এর একটা তড়িৎ ক্ষেত্র আছে। সো এই দুইজনের মোকাবেলা করে আমাকে আনতে হবে। সো W3 কিন্তু এবার 1/4πε0 Q1 ডিভাইডেড বাই R13 তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা কার তড়িৎ ক্ষেত্রের জন্য হচ্ছে, Q1 এর জন্য। আনতেছি কাকে, Q3 কে। ওকে, আর এবার আরেকজনের তড়িৎ ক্ষেত্র আছে Q2 এর। সো তার পটেনশিয়াল হচ্ছে 1/4πε0 Q2 ডিভাইডেড বাই এই দূরত্বটাকে ধরলাম R23 আর আনতেছি কাকে, অ্যাজ ইউজুয়াল Q3 কে। এই হচ্ছে আমাদের কাজ শেষ হলো। প্রথমটাকে আনতে কোনো কাজ হয়নি, দ্বিতীয়টাকে আনতে একজনের বাধা অতিক্রম করতে হয়েছে, থার্ডটাকে আনতে দুইজনের বাধা অতিক্রম করতে হয়েছে। সো এই সব কাজ করলে পরে তিনটা একত্রে থাকবে। সো আমাদের টোটাল কাজ হবে W = 0, লেখা লাগবে না, 1/4πε0 যদি কমন নেই, W1 W2 W3 তিনটা যদি যোগ করি তাহলে 1/4πε0 কমন নিলে থাকবে Q1 Q2 ডিভাইডেড বাই R12। তারপরটাকে কাজ হবে Q1 Q3 ডিভাইডেড বাই R13 প্লাস Q2 Q3 ডিভাইডেড বাই R23। সো একদম রিদমিক, মনে রাখতে সুবিধা হবে। এখানে চার্জ কি কি ছিল, 1 2 3, তাই কম্বিনেশনগুলো দেখো 1 2 1 3 2 3, এই কয়টাই তো পসিবল কম্বিনেশন। তো এরকম করে চারটা থাকলে কি হবে আশা করি বুঝতে পারবা। তো এই হচ্ছে তোমার একটা সিস্টেম এইভাবে রাখতে টোটাল কৃত কাজ কিংবা ওই সিস্টেমের বিভব শক্তি। আচ্ছা, এখানে একটা কিউব দেখতে পাচ্ছ, সাপোজ সেই কিউবটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার সবকটার।
আর প্রত্যেকটা এরকম কোণায় একটা করে চার্জ আছে যার ভ্যালু হচ্ছে কিউ। তোমাকে বলছে এই যে বডির কর্ণটা, এই যে কর্ণ, এই কর্ণের একদম মিড পয়েন্টে, দ্যাট ইজ এই কিউবটার সেন্টারে বিভব কত। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো এর কারণে একটা বিভব হবে, এই পয়েন্টের কারণে বিভব হবে, প্রত্যেক কোণায় যে এক একটা চার্জ, প্রত্যেক চার্জের কারণে মোট বিভবটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে একটা বের করলেই হলো, কারণ এখান থেকে এটার দূরত্ব যা, এখান থেকে ওই প্রত্যেকটা কোণার দূরত্ব কি সিমিলার, সেটা কত। এটা যেহেতু বস্তু, এই যে কিউবটার বডির কর্ণ, সেটা আমরা সবাই জানি √3 × a, হ্যাঁ, পুরো ঘনকের যে কর্ণেটার দৈর্ঘ্য। আর যেহেতু মিড পয়েন্ট, তাহলে দূরত্বটা হচ্ছে আসলে √3a / 2, এই হচ্ছে আমাদের দূরত্ব r। তাহলে আমরা বলতে পারি ওই পয়েন্টে বিভব হবে 1/4πε0, ওকে, q / r। কিন্তু এরকম কিউ কয়বার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, টোটাল কোণ হচ্ছে 8টা। এই 8টার কারণে মোট বিভবটাই হবে অ্যান্সার। তাহলে 1/4πε0 q / √3a/2 × 8। তোমরা বিভবের ফর্মুলা আর ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলার মধ্যে একটা জিনিস বোধহয় খেয়াল করছো নাকি, 1/4πε0 q/r। অন দি আদার হ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা লিখি 1/4πε0 q/r²। একটা সম্পর্ক আছে, মনে হয় না নিচে একটা আর বাড়তি। আসলে কিভাবে আসে আমি একটু বলি। এই যে পোটেনশিয়াল বা বিভব, এটাকে যদি আর এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে একটু খেয়াল করি। 1/4πε0 q, তারপর থাকলো কি 1/r। 1/r কে লেখা যায় r⁻⁻1। তাহলে তাকে যদি ডিফারেন্সিয়েট করি আর এর রেসপেক্টে ddr, তাহলে আসবে পাওয়ার নামবে, পাওয়ার 1 কমবে, দ্যাট ইজ -q/4πε0 r⁻², দ্যাট ইজ -1/4πε0 q/r²। বাই কেন লিখলাম r⁻²? এই মাইনাসটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে -dvdr = 1/4πε0 q/r²। চেনা লাগতেছে টার্মটাকে? এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সো এই হচ্ছে E। তাহলে আমরা আসলে একটা ফর্মুলা কিন্তু পেয়ে গেছি, E = -dvdr। এটা আমাদের অনেক ক্ষেত্রে হেল্পফুল, মানে আমরা এই ফর্মুলা আকারেই মনে রাখবো কিন্তু এই কথাটাকে, যে পোটেনশিয়ালের ডিফারেন্সিয়েশনটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। কথাটাকে এভাবে বলেন আর একটু ইউনিভার্সাল করে, যেহেতু তোমরা নতুন সিলেবাসে গ্রেডিয়েন্ট নামটা শুনছো। পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট কি বলে? ইলেকট্রিক ফিল্ড। গ্রেডিয়েন্ট যখন বলি ওটার মধ্যে কিন্তু 3 অক্ষকে আমরা ইনকর্পোরেট করি। এখানে যেমন খালি x অক্ষ, ওখানে কিন্তু যারা ওই যে ফার্স্ট ইয়ারের প্রথমেই বইটা পাইছিলাম তাদের এরকম লেখা ছিল না, ddx ddyj ddz k। এই গ্রেডিয়েন্ট কথাটার মানে হচ্ছে 3 অক্ষকেই কভার করতেছে, 3D পোটেনশিয়াল। ওকে, আর একটা পোটেনশিয়াল হলে তো এতটুকু হলেই চলবে। তো আমরা এটা কোথায় ইউজ করি, কিভাবে করে, আমরা একটু পরে দেখব। আচ্ছা, এটা খুব বিখ্যাত প্রবলেম, একটা গোলক। তো গোলকটার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে রাখতে হবে পরিবাহী নাকি অপরিবাহী। তো আমরা শুরুতে বলে দিলাম একটা পরিবাহী গোলক মানে একটা ধাতুর তৈরি গোলক। তাহলে আমাদের মোট দুইটা ব্যাপার, একটা হচ্ছে পরিবাহী নাকি অন্তরক, এটা মাথায় রাখতে হবে, আর একটা হচ্ছে নিরেট নাকি ফাঁপা গোলক, এটা মনে রাখতে হবে। এর উপর কিন্তু কনসেপ্ট চেঞ্জ হবে। তো যদি পরিবাহী হয়, যেহেতু আমরা এখন পরিবাহী বললাম, তাহলে টেনশন নেই, নিরেট ফাঁপা সেম। কি অর্থে সেম? আমরা পাশাপাশি দুইটা চার্জ রাখলাম, সাপোজ একটা এরকম সেন্টারে, আরেকটা হচ্ছে এই গোলকের চারদিকে ছড়ানো। ওকে, কোন একটা পয়েন্টে এখানে যে তড়িৎ ক্ষেত্র লাভ করবে, এখানে সেই একই তড়িৎ ক্ষেত্র লাভ করবে। এখানে যে বলরেখার চেহারাগুলো, বলরেখা মানে কোন বরাবর পজিটিভ 1 কুলম্ব চার্জকে ধাক্কা দেওয়া হবে, অবিকল চেহারা এখানেও পাবো বাইরের দিকে। কেউ যদি এখানে একটা গোলক কল্পনা করে নেয় মনে মনে, যদিও নাই, এবং ঢেকে রাখে এই অংশটা, তাহলে বাইরের দিকে তাকালে কিন্তু সবসময় মনে হবে দুইটা সেম ছবি। তার অর্থ যেন এই যে রাউন্ড যে অংশটা, এর বাইরের পুরা এও যা অপারেশন, এও একই রকম কাজ করে। এই কারণে আমরা বলি একটা গোলকের চারদিকে যদি চার্জ ছড়ানো থাকে, তাকে ধারণা করা যায় এটা কোথায় আছে, সেন্টারে, কারণ দুইজন অ্যাটিটিউড সেম। মাইন্ড ইট, কতক্ষণ পর্যন্ত সেম? সেম কিন্তু এই গোলকের বাইরের পোর্শনে, কারণ ভেতরে এখানে আসলেই বলরেখা আছে, আর এখানে কিন্তু কোনো বলরেখা নাই। এগুলো কিন্তু কাল্পনিক, পেছনে ড্র করলেও ভেতরে আসলে কোনো বলরেখা নাই। সো এই গোলকের অ্যাটিটিউড একটা পয়েন্ট চার্জের মতো হবে এই আর রেডিয়াসের বাহির থেকে,
ভেতরে গেলে কিন্তু একই রকম আচরণ হবে না। তো কেন হবে না, এটা কোয়াইট ইজিলি গেস করা যায়। যেমন আমি আবার গোলকটা আঁকলাম এবং চারদিকে এরকম চার্জ ছড়ানো। আমি বললাম এই পয়েন্টে এর উপর প্রাবল্য কত, অ্যান্সার হচ্ছে 0। কেন? সাপোজ একদম মিড পয়েন্ট যদি হয়, তাহলে এর উপরেও যে পরিমাণ চার্জ আছে নিচেও কি সেই পরিমাণ চার্জ, ফলে উপরের ওরা যে পরিমাণ ধাক্কা দেবে নিচের দিকে, নিচের এরাও ওই একই পরিমাণ ধাক্কা দেবে উপরের দিকে। সো আলটিমেটলি আমরা আশা করতে পারি এর উপর নেট কোনো বল নেই। কিন্তু এটা তো আসলে কি একদম মিড পয়েন্টে নিচি বলে, অন্য পয়েন্টে তো থাকতেও পারে, কিন্তু দারুণ ব্যাপার হচ্ছে অন্য পয়েন্টেও থাকবে না। খেয়াল করে দেখি আবার মনে করি ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড, এইখানে রাখলাম একটা চার্জ। এবার তো আশা করতেই পারি যে এখানে যদি একটা অক্ষ ব্যবস্থা চিন্তা করি, এর আপার হাফে চার্জ অল্প আর লোয়ার হাফে চার্জ কিন্তু অনেক, তাহলে মনে হতে পারে নিচের টান বেশি উপরের টান কম, অতএব লব্ধি নিচের দিকে। না, এখানে আপার হাফে ঠিকই ধাক্কা দেবে, চার্জ কম ঠিক আছে, বাট দূরত্বও কিন্তু কম, অনেক ক্লোজ। অন দি আদার হ্যান্ড এখানে যথেষ্ট চার্জ, কিন্তু দূরত্ব এতই বেশি, এই দুইটা ধাক্কার পরিমাণ প্রায় সমান হয়ে গেল কনসেপচুয়ালি। তাহলে আসলে যে পয়েন্টই রাখি না কেন ওর উপর কোনো নেট ফোর্স নাই, ফলে লব্ধি প্রাবল্য যেহেতু 0, তাই গোলকের ভেতরে আসলে কোনো বিন্দুতে কোনো প্রাবল্য থাকে না। আর প্রাবল্য তৈরি করে কারা? বলরেখা। সো আমরা আসলে এই কথাটা কি বলি, গোলকের ভেতরে বলরেখা নেই, তাই তড়িৎ প্রাবল্য 0। আর তড়িৎ প্রাবল্য যদি 0ই হয়, তাহলে একটা খেয়াল করে দেখো, এই অসীম থেকে একটা চার্জকে আনতে অনেক কষ্ট হচ্ছে, ওই বলরেখা ঠেলে ঠেলে আমাদের যেতে হচ্ছে, যেতে 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 কষ্ট কি জাস্ট এই পর্যন্ত কষ্ট না, এরপর কি আর কেউ ধাক্কাচ্ছে না, আমি যে কোনো জায়গায় খুব স্মুথলি নাড়াতে পারবো। সো অসীম থেকে এই পরিমাণ আনতে কৃতকাজ সাপোজ ভি, এরপরে আর 1 জুল পরিমাণ নাড়াতেও কোনো রকম কাজ করতে হবে না। এই জন্য আমরা বলি একটা গোলকের পৃষ্ঠের বিভব ভি সমান 1/4πε/Q/r, ক্যাপিটাল আর পৃষ্ঠের বিভব। এরপর যদি বলি এর পরের পয়েন্টে বিভব কত ভেতরে কোনো একটা বিন্দুতে, সেটাও এইটি, তারপরে ওটাও একই, কারণ এরপর আর বাড়তি কোনো কাজ হচ্ছে না, আর বাড়তি কাজ না হলে আগের কাজের সঙ্গে যোগ হবে কি? 0। তো আমরা জানতে পারলাম যে একটা চার্জিত পরিবাহী গোলক যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে চার্জগুলো বাইরের সারফেসে ছড়িয়ে থাকে। ওকে, এর ভেতরে কোনো রকম তড়িৎ ক্ষেত্র থাকতে পারে না, আমরা সেটা ব্যাখ্যা করলাম কেন বলরেখার অস্তিত্ব থাকা সম্ভব না। তো যেহেতু ভেতরে কোনো রকম বলরেখা নেই, তাহলে তড়িৎ বলের বিরুদ্ধে আসলে কোনো কাজ আমাদের করতে হচ্ছে না। ওকে, তাই আমরা যখন অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে নিয়ে আসতে থাকবো, অসীম থেকে 1 কুলম্ব আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই কিন্তু বিভব। তাহলে এই পয়েন্টে বিভব আছে, এই পয়েন্টেও আছে, তাহলে এই পরিমাণ আনতে একটা সার্টেন বিভব আমরা জানি যে পৃষ্ঠের বিভব কত, 1/4πε0 Q সারফেসের চার্জের পরিমাণ ডিভাইডেড বাই তার ব্যাসার্ধ। ওকে, গোলাকার পরিবাহীর ক্ষেত্রে বিভব। এরপর যদি আরো ভেতরে যাই, দ্যাট ইজ আমি একটা ভেরিয়েবল দূরত্ব ধরলাম স্মল r, সেটা এই মাত্র ছিল হচ্ছে ব্যাসার্ধের সমান, মানে পৃষ্ঠে আছে আমরা, কিন্তু সেটা যদি এমন হয় লেস দেন r, তার অর্থ হচ্ছে আমরা এখন গোলাকার পরিবাহীর অভ্যন্তরে চলে গেছি। সো আমরা যখন এখান থেকে এই পরিমাণ কাজ করে ফেলছি, এটাই হচ্ছে আমাদের অসীম থেকে পৃষ্ঠ পর্যন্ত আন্তঃকৃত কাজ। এর ভেতরে ঢুকে গেলে কিন্তু আর বাড়তি কাজ নেই, কারণ আমরা জানি কাজ সমান কি, বল গুণ সরণ। ওকে, তাহলে এখানে বল সমান আসলে কি, EQ। সো বোঝাই যাচ্ছে আসলে যে তড়িৎ প্রাবল্য যেহেতু ভেতরে 0, তাহলে আসলে আমাদের আর বাড়তি কোনো কাজ করতে হচ্ছে না। কাজ 0 তা না, এই পরিমাণ কাজ, এরপর আর বাড়তি কোনো কাজ নেই। তাই যখন আমি জিজ্ঞেস করবো পৃষ্ঠে বিভব কত, 1/4πε0 Q/R, দ্যাট ইজ পৃষ্ঠের বিভব। আমি যখন জিজ্ঞেস করব অভ্যন্তরে বিভব কত, তখন কিন্তু এই স্মল r আর হবে না, অবিকল অভ্যন্তরের বিভবও থাকবে 1/4πε0 Q/R। আর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্যের মান কত হবে? খুবই কমন সেন্স, 0। ওকে, মনে থাকবে যে গোলকের পৃষ্ঠের বিভব আর ভেতরের বিভব সমান, আর গোলকের ভেতরে কোনো রকম তড়িৎ প্রাবল্য নেই। আর এরপর আরো একটা ফর্মুলা অলওয়েজ মনে রাখবে, এটা আমাদের এই টাইপের অঙ্ক সলভ করতে হেল্প করে। কখনো যদি ভি জানা থাকে, ওকে, ভি জানা, সেখান থেকেও কিন্তু আমরা তড়িৎ প্রাবল্য বের করতে পারি, এবং এর জন্য একটা ফর্মুলা আমরা তোমাদের শিখিয়ে দিয়েছি অলরেডি। E ইকুয়াল টু হচ্ছে -dVdr, বিভব পরিবর্তনের রেটটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো এখান থেকেও খুবই কমন সেন্স যে আর যেহেতু কনস্ট্যান্ট, একটা গোলকের ব্যাসার্ধ কনস্ট্যান্ট, বাকি সবকিছু যেহেতু কনস্ট্যান্ট, তাই আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করে আর এর রেসপেক্টে কোনো চেঞ্জ থাকবে না। সো ওখান থেকেও কিন্তু আমরা আলটিমেটলি বুঝতে পারতেছি প্রাবল্য হবে 0। ওকে, তো আমরা এখন একটা গ্রাফ দেখাচ্ছি। গ্রাফটা হচ্ছে একটা বিভব ভার্সেস আর হচ্ছে তোমার সেন্টার থেকে দূরত্ব, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বনাম দূরত্ব। তাহলে আমি নিচের অ্যাক্সিসে রাখলাম হচ্ছে স্মল আর কিন্তু ব্যাসার্ধ না মনে রাখবো, এটা কেন্দ্র থেকে দূরত্ব, আমি স্পেসিফাই করে দিচ্ছি
কেন্দ্র থেকে দূরত্ব, সেটা ডান বাম যাই হোক। তাহলে অবশ্যই গেস করতে পারতেছে এটি হচ্ছে আমাদের কেন্দ্র। এই যে ভার্টিক্যাল লাইন দিয়ে দেখা দিচ্ছে এটা হচ্ছে কেন্দ্র। তো আমি প্রথম গ্রাফে উপর রাখবো পোটেনশিয়াল বা বিভব, আর দ্বিতীয় গ্রাফে উপর রাখবো হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো অলরেডি যেহেতু জানোই কেন্দ্রে প্রাবল্য কত, অবভিয়াসলি 0, কারণ এটা গোলকের ভেতরে, এবং গোলকের ভেতরে আমি যত দূরে যাই ব্যাসার্ধ পরিমাণ পুরোটাই কিন্তু প্রাবল্য থাকবে 0। সো এই যে যাচ্ছি 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 এতক্ষণ ধরে কিন্তু প্রাবল্য 0, কারণ আমরা এই মাত্র ব্যাসার্ধ পরিমাণ দূরত্বে আসলাম। এই যে দেখো এই হচ্ছে ব্যাসার্ধ। এরপর কিন্তু আর প্রাবল্য 0 না, এরপর প্রাবল্য কত হবে, একদম পৃষ্ঠের প্রাবল্য হবে 1/4πε0 Q/R², এবং এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো এই যে এই সেই মানটা আমরা ধরলাম, এই মানটাই হচ্ছে 1/4πε0 Q/R²। এরপর যখন এই যে দূরত্বটা কেন্দ্র থেকে দূরত্বটা যখন আর এর চেয়েও বড় হবে, মানে গোলক থেকে আমরা বাইরে বের হয়ে আসছি, তখন কিন্তু ফর্মুলা হচ্ছে 1/4πε0 Q/r²। তার মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কমে যাবে, কখনোই শূন্য হবে না, বোঝাই যাচ্ছে। আর যদি একমাত্র অসীম হয়, অসীম দূরে গিয়ে প্রাবল্য হবে 0। সো এই এরকম কমতে থাকবে কমতে থাকবে, একটা সময় শূন্য হবে, অসীমে গিয়ে অসীম তট। একইভাবে বামের কথা প্রযোজ্য। বামে যাচ্ছি মানে আমরা এখনো গোলকের ভেতরে আছি, যেই পৃষ্ঠে পৌঁছে গেছি সেখানে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টের প্রাবল্য আছে, ওই সেই ভ্যালু Q/R²। এরপর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কমতে 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 অসীম তটের দিকে রওনা দেবে। এবার একটু খেয়াল করো, এটা গেল প্রাবল্যের চিত্র। বিভব কিন্তু এমন না। প্রথম কথা, এই যে যদি আমরা R greater than R হয়, দ্যাট ইজ আমরা যদি গোলকের বাইরে থাকি, তাহলে বিভবের ফর্মুলা কোয়াইট সিম্পল, 1/4πε0 Q/r। তার মানে দূরত্বের ব্যস্তানুপাতে হ্রাস পায়। ওকে, তাহলে এই যে দূরত্বের ব্যস্তানুপাতে হ্রাস পাবে এখানে হতে, কারণ এই জায়গাটা হচ্ছে দেখো ব্যাসার্ধ থেকে বাইরের দিক। ওকে, সেখানে দূরত্বের ব্যস্তানুপাতে হ্রাস পাচ্ছে 1/r, আর এটা ছিল 1/r², বর্গের ব্যস্তানুপাত। এরপর আমরা এই পয়েন্টে পেলাম পৃষ্ঠের বিভব। ওকে, সেই পৃষ্ঠের বিভবটা কত, যখন এটা পৃষ্ঠে চলে আসছে 1/4πε0 Q/R। একইভাবে এখানে হতে এটা হচ্ছে সেই পৃষ্ঠের বিভব। এরপর আমরা জানি, এরপর আমি যত ভেতরেই যাই না কেন পৃষ্ঠের বিভব যাই ছিল তাই থাকবে, কারণ আর বাড়তি কোনো কাজ করতে হচ্ছে না, বিভব আগের মধ্যে থাকবে। সো এই পৃষ্ঠের বিভবটাই ভেতরের প্রত্যেক পয়েন্টে এক্সিস্ট করবে। সো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, এবং মজার ব্যাপার খেয়াল করো, এই গ্রাফটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু নিচেটা আসে। যেমন এখানে কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে গেছে। এখানে 1/r, তাকে ডিফারেন্সিয়েট করলে তোমার লজিক বলে কি -1/r² আসা উচিত না? মাইনাস কেন আসবে না? কারণ বিভব কিন্তু ডিফারেন্সিয়েট করলেই ই পাওয়া যায় না, তার সামনে একটা মাইনাস ছিল। একটু আগে আমরা কিন্তু ফর্মুলাটা লিখছি, তোমাদের আশা করি মনে আছে। সো যখনই দুইটা গ্রাফ আঁকবা দেখে নিবা তারা কি এই সম্পর্ক মানে কিনা, দ্যাট ইজ বিভবকে ডিফারেন্সিয়েট করে মাইনাস করলে নিচেরটা পাওয়া যায় কিনা। তো এটা মোটামুটি একটু কঠিন অঙ্ক, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুবই সুন্দর। সেটা হচ্ছে, এবার দুইটা পরিবাহী গোলক আছে, দুইটার আউটার সারফেসে দুই ধরনের চার্জ। ভেতরেটা ব্যাসার্ধ R1 এবং তার আউটার সারফেসে হচ্ছে চার্জ Q1, আর বাইরেটার ব্যাসার্ধ হচ্ছে R2 আর বাইরের চার্জ হচ্ছে Q2। কোয়েশ্চেন হচ্ছে বিভিন্ন দূরত্বই, আর গুলো হচ্ছে ভেরিয়েবল দূরত্ব, আর ওকে। প্রথম আরটা হচ্ছে লেস দেন R1, তার মানে একদম ভেতরেরটার চেয়েও ভেতরে। তারপরটা R1 লেস দেন R2, তার মানে R1 এর চেয়ে বড় কিন্তু R2 এর চেয়ে বড়, ওই ছোট, তার মানে এই মাঝে পড়ছে, দুইটা গোলকের মাঝে। আর তারপরটা হচ্ছে at R greater than R2, দ্যাট ইজ একদম বাইরে, বড়টার চেয়েও বাইরে। তো এই তিন ক্ষেত্রে বিভব কত হবে, প্রাবল্য কত হবে। তো আমাদের টেনশন একটা নিয়ে থাকবে, আমরা জানি, কারণ আমরা যদি কোনোভাবে বিভবটা জেনে ফেলতে পারি, তাহলে তাকে ডিফারেন্সিয়েট করে যদি নেগেটিভ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব প্রাবল্য। সো আমরা একটা নিয়ে কনসার্ন থাকবো। প্রথম কথা, at R less than R1, তার মানে একদম ভেতরেরটার চেয়েও যদি ভেতরে থাকো, তাহলে এটা দেখো বড় গোলকটারও ভেতরে, ছোট গোলকটারও ভেতরে। সো আলটিমেটলি প্রাবল্য কত হবে আমরা জানি, প্রাবল্য হবে 0। কারণ কি, আমরা জানি কোন একটা চার্জিত গোলকের ভেতরে তার জন্য কোনো প্রাবল্য থাকে না। তো প্রথম কথা, আমরা যখন বড় গোলকটার ভেতরে আসছি, বড় গোলকটার জন্য কোনো প্রাবল্য আর নাই, কিন্তু ছোটটার জন্য আছে। এরপর যখন আরো ভেতরে গেলাম, ছোটটার জন্য আর কোনো প্রাবল্য নেই। সো আলটিমেট দুইজনের প্রাবল্যই হচ্ছে 0। এবার দেখি বিভব কত হয়। প্রথম কথা, আমি যখন এই পয়েন্টে আসছি তখন বড়টার জন্য আছে, ছোটটার জন্য আছে। আস্তে 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 যেই এই সারফেসে চলে আসলাম, এর ভেতরে গেলে বড়টার জন্য আর কোনো বিভবের চেঞ্জ নাই, পৃষ্ঠের বিভবের সমান বিভব। তাহলে বড়টার জন্য বিভব হবে 1/4πε0 Q2 ডিভাইডেড বাই R2, পৃষ্ঠের বিভব। এরপর ভেতরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এরপর যখন ছোটটাও ক্রস করে চলে যাব, ছোটটার পৃষ্ঠের বিভবের সমান বিভব কিন্তু এরপর সারা জায়গায় পাইতে থাকবে।
তাহলে আসলে ছোটটার জন্য বিভব পাবো পৃষ্ঠের বিভব 1/4πε0 q1 ডিভাইডেড বাই r1। এবং মজার ব্যাপার খেয়াল করো, এখানে প্রত্যেকটা রাশি কিন্তু কনস্ট্যান্ট, কোনো আর নেই, সব r1 আর r2 ফিক্সড দুটো ব্যাসার্ধ। সো একে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই কত পাবা? 0। সো এভাবে আমরা ক্রস চেক করে দেখতে পারি আমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। এবার দেখি r1 লেস দেন r2, তার মানে আমাদের প্লেসটা কোথায় বুঝতে পারতেছি? আমাদের প্লেস হচ্ছে এরকম কোনো জায়গায়, যে জায়গাটা r1 এর বাইরে কিন্তু r2 এর ভেতরে। ওকে, তাহলে একটু খেয়াল করি, এইটা যেহেতু বড়টার ভেতরে এবং ভেতরে আমরা জানি কি বড়টার পৃষ্ঠের বিভবেরই সমান, বিভবে আর কোনো পরিবর্তন নেই, তাহলে বড়টার জন্য একটা বিভব পাবো 1/4πε0 q2 ডিভাইডেড বাই r2, যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। আর আমি যেহেতু ছোটটা থেকে r দূরত্বে আছি এবং বাইরে আছে, তাহলে ফর্মুলাটা হবে 1/4πε0 q1 ডিভাইডেড বাই r। r1 না r2 না, r, এটা একটা ভেরিয়েবল ডিসটেন্স। সো এবার ডিফারেন্সিয়েট করলে কিন্তু আর 0 পাবো না, এইটুকের জন্য 0 পাবো, আমরা সেটা জানি। আর আসলে পাওয়া উচিত কি না, এটা কি বড় গোলকটার ভেতরে না, তাহলে বড় গোলকটার জন্য কিন্তু আসলে কোনো প্রাবল্য পাওয়া উচিত না, কিন্তু ছোট গোলকটার জন্য একটা প্রাবল্য পাবো। এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? -1/4πε0 q1 ডিভাইডেড বাই r স্কয়ার, কিন্তু সামনে আবার একটা কি আছে, আবার একটা মাইনাস আছে, শুধু ডিফারেন্সিয়েট করলেই চলবে না, সেই মাইনাসে মাইনাসে মিলে হবে প্লাস। সো আলটিমেটলি আমরা বুঝতে পারলাম এই দ্বিতীয় কেসে প্রাবল্যের রাশিমালা হবে এটা। দ্বিতীয় শুধু ছোট গোলকটার জন্য প্রাবল্য পাবো, বড়টার জন্য 0। আর থার্ডটা কোয়াইট ইজি, এট r গ্রেটার দেন r2, সাপোজ এমন একটা পজিশন, দুইটার চেয়ে বাইরে কোনো একটা পজিশন, এই r সেটা r2 এর চেয়ে বড়, মানে সবচেয়ে বড়টার চেয়ে বড়, তাহলে সেখানে বিভব দুজনের জন্যই হবে 1/4πε0 q2 বাই r, কেন্দ্র থেকে দূরত্ব r। আর ছোটটার জন্য একই 1/4πε0 q1 বাই r, দুইজন থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে r। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি এবং সামনে যদি নেগেটিভ চিহ্ন দিই, তাহলে আমরা পেয়ে যাবো প্রাবল্যের রাশিমালা। সো আলটিমেটলি আসবে 1/4πε0 q2 বাই r স্কয়ার প্লাস 1/4πε0 q1 বাই r স্কয়ার। এখানে মাইনাস আসা উচিত ছিল, সেই মাইনাসের সামনে আরেকটা মাইনাস বসে ওভারঅল প্লাস। দুইটা গোলাকার পরিবাহী আছে যাদের চার্জ যথাক্রমে 1 আর 18 কুলম্ব, তাদেরকে একটা তার দ্বারা সংযুক্ত করে একটা সুইচ অন করা লাগবে আর কি, এখন ওপেন করা। তো কোয়েশ্চেন হচ্ছে যদি সুইচটা আমি অন করে দিই তখন তো কানেক্টেড হয়ে যাবে, তখন চার্জে একটা ফ্লো শুরু হবে। কতক্ষণ পর্যন্ত চার্জ ফ্লো করে আমরা জানি, পানির ক্ষেত্রে যেমন পানির উচ্চতা সমান হওয়া পর্যন্ত চার্জ ফ্লো, মানে পানি ফ্লো করে, ঠিক তেমনি চার্জের ক্ষেত্রে চার্জ ফ্লো করবে যতক্ষণ না তাদের বিভব সমান হয়। ওকে, লেভেলের কোনো পার্থক্য থাকতে পারবে না। তো সেটাই বলছে, সুইচ অন করার পর তাদের কমন ভোল্টেজ কত, দুজনের একই বিভব থাকবে। তখন নতুন অবস্থায় চার্জ তার কত হবে, যেমন 1 কুলম্ব থেকে কিছু ওখানে যাবে বা উল্টা সাইড থেকে আসবে, তখন নতুন অবস্থায় রিডিস্ট্রিবিউটেড চার্জটা কত, হারানো শক্তি কত, এই কনসেপ্টে আমরা একটু শেষের দিকে আসবো। সো গোলাকার পরিবাহকের জন্য ক্যাপাসিট্যান্স বা ধারকত্বের রাশিমালা কিন্তু আমরা জানি C = 4πε0 r, তার মানে এটা ডিপেন্ড করতেছে কিন্তু ব্যাসার্ধের উপর। খুবই কমন সেন্স, যার ব্যাসার্ধ যত বড় সেই গোলকের সাইজ তত বেশি, তার ধারণ ক্ষমতা তত বেশি, বেশি বেশি চার্জ সে ধারণ করে রাখতে পারবে। এই জন্য আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু এত বিশাল, তাই পৃথিবী কিন্তু একটা বিশাল ধারক, তার ভোল্টেজ বাড়ানো কিন্তু প্রায় অসম্ভব একটা কাজ। তো আমাদের প্রথম ডিউটি C1 সমান কি হবে, 4πε0 r1, r1 এর ভ্যালু আমরা জানি, ওকে 5 সেন্টিমিটার অথবা 5 একক, আর একটা চার্জ 2। সিমিলারলি C2 আমরা বের করে ফেলতে পারি 4πε0 r2। এবার দেখি এটা আমাদের কি কাজে লাগে। কমন বিভব যেহেতু, তাহলে একটু খেয়াল করি, C সমান কি জানি আমরা, q/v, 1 ভোল্ট বাড়াইতে যে পরিমাণ চার্জ ঢালা লাগে তাই হচ্ছে তার ক্যাপাসিট্যান্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি v = হচ্ছে q/c। ওকে, তো আগে তাদের চার্জ ছিল সাপোজ q1 আর q2, যার ভ্যালু যথাক্রমে 1 কুলম্ব আর 18 কুলম্ব। ধরি পরে তাদের চার্জ হলো q1 প্রাইম আর q2 প্রাইম, এটা যে কেউ বুঝবে তাদের সমষ্টির কোনো চেঞ্জ হবে না। তার মানে চার্জ আগে টোটাল যত থাকবে 18 আর 19, পরেও তাই থাকতে হবে, এটা চার্জের সংরক্ষণশীলতা নীতি। যতই চেঞ্জ হোক, আই মিন 6 এটাকে লেখা যায় 5 + 1, 3 + 3, এগুলো চেঞ্জ হবে ইন্ডিভিজুয়ালি, বাট সামেশনটা থাকবে সিমিলার। ওকে, তাহলে আমরা লিখতে পারি কমন বিভব নতুন অবস্থায় তার চার্জ হচ্ছে q1 প্রাইম, বাট c1 প্রাইম হবে না কিন্তু, কারণ আমরা জানি এটা শুধুমাত্র ডিপেন্ড করে ব্যাসার্ধের উপর। যেহেতু গোলকগুলোর ব্যাসার্ধের কোনো চেঞ্জ হচ্ছে না, আলটিমেটলি ক্যাপাসিট্যান্স কিন্তু আগের মতোই থাকবে। একইভাবে এটা আবার লেখা যায় q2 প্রাইম ডিভাইডেড বাই c2। অনুপাতের ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি, উপরে দুইটার যোগ ডিভাইডেড বাই নিচের দুইটার যোগ। তাহলে q1 প্রাইম প্লাস q2 প্রাইম ডিভাইডেড বাই c1 প্লাস c2।
আমরা অলরেডি জানি Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম এটা আসলে কার সমান? Q1 প্লাস Q2, ওকে? তাহলে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এখন দেখো আমরা সব কিছু জানি। Q1 জানি 1 কুলম্ব 18 কুলম্ব, C1 C2 আমরা আগে নির্ণয় করে রাখছি যেহেতু তাদের ব্যাসার্ধ জানি। তাহলে এখান থেকে আমরা কিন্তু আসলে তাদের কমন বিভবটা নির্ণয় করতে পারবো। সো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো নতুন অবস্থায় কার চার্জ কত, দ্যাট ইজ Q1 প্রাইমের মান কত, Q2 প্রাইমের মান কত, সেটাও ইজিলি বের করা যায় এই লাইন থেকে। খেয়াল করুন, এখান থেকে আমরা লিখতে পারি Q1 প্রাইম ডিভাইডেড বাই Q2 প্রাইম ইকুয়াল টু হচ্ছে C1 ডিভাইডেড বাই C2। এটা রিলেশন ডান পক্ষ আমরা জানি। আবার এই দিক থেকে আমরা জানি Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম সমান Q1 প্লাস Q2, এইটুকের মান আমরা জানি। সো আমাদের আননোন হচ্ছে Q1 আর Q2 প্রাইম। এটার জন্য দুইটা সমীকরণ আমরা জানলাম, এই দুটো সলভ করলেই Q1 প্রাইমের মানও আমরা জানতে পারবো, Q2 প্রাইমের মানও আমরা জানতে পারবো। তার মানে নতুন অবস্থায় কার চার্জ কত সেটা আমরা বের করে ফেললাম। এবার কোয়েশ্চেন হচ্ছে হারানো শক্তি কত, এটা আমরা একটু আলোচনা করি। তো যখন আমরা এই সুইচটা অন করি নাই, দ্যাট ইজ তারা আলাদা ছিল, তখন তাদের কিন্তু একটা গোলক, চার্জিত গোলক, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এক একটা কিন্তু বিভব আছে। সেই বিভবগুলো কত আমরা আগে থেকে জানি। গোলাকার পরিবাহকের বিভব হচ্ছে 1/4πε0 Q/r। তাহলে প্রথমটার জন্য হবে Q1/r1, পরেরটার জন্য হবে 1/4πε0 Q2/r2। ওকে, তো তাদের সঞ্চিত শক্তির রাশিমালাও কিন্তু আমরা জানি। সাপোজ W1 এটা হচ্ছে হাফ CV² তাহলে প্রথমটার ক্যাপাসিট্যান্স যদি C1 হয় এবং তার বিভব আমরা মাত্রই জানলাম V1, তাহলে তার সঞ্চিত শক্তি হবে হাফ C1 V1²। C1 আমরা সেই আগে নির্ণয় করা আছে 4πε0r1। একইভাবে পরেরটার সঞ্চিত শক্তি হাফ C2 V2²। তার মানে আমরা এগুলো জানি। তাহলে সুইচ অন করার আগে মোট শক্তি, ওকে, আদি শক্তি, ক্যাপাসিটরের সঞ্চিত আদি শক্তি W0 ইকুয়াল হবে W1 প্লাস W2, দ্যাট ইজ হাফ C1 V1² প্লাস হাফ C2 V2²। হচ্ছে আদি শক্তি। এবার খেয়াল করি, আমরা যখন এই সুইচটা অন করে দেব তখন এরকম জয়েন্ট হয়ে গেল, চার্জের আদান প্রদান শুরু হয়ে গেল। তারপর একটা কমন বিভব পাবে, তাদের V1 আর V2 থাকবে না, কমন একটা বিভব হবে V, এবং আমরা একটু আগের অঙ্কে সেটা নির্ণয় করছি। V ইকুয়াল টু Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে তাদের কমন বিভব যদি V হয় তাহলে নতুন অবস্থায় শক্তি, নতুন শক্তি তার মানে চার্জের স্থানান্তরের পরের শক্তি সমান হবে হাফ C1, কারণ ক্যাপাসিট্যান্স চেঞ্জ হবে না যেহেতু ব্যাসার্ধের কোনো চেঞ্জ নেই, বাট V1 থাকবে না, নতুন বিভব হচ্ছে দুজনের একই V, প্লাস হাফ C2 V²। দারুণ ব্যাপার হচ্ছে আমরা জানি শক্তি থাকে সংরক্ষণশীল, কিন্তু এই আদি শক্তি আর নতুন শক্তি দুটা সমান না। তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখবা, এটা তো হওয়ার কথা না। শক্তি সংরক্ষণশীলতা বলে দুটো শক্তি সমান হওয়া উচিত। মজার ব্যাপার, এই দুটো যেহেতু সমান না তাহলে কিছু শক্তি কিন্তু অবশ্যই হারানো শক্তি। তাহলে এই দুটার বিয়োগ ফলটাই হচ্ছে হারানো শক্তি, আদি মাইনাস নতুন। বাট এই শক্তি হারালো কোথায়? খুবই কমন সেন্স, আমরা যেটা একটা কন্ডাক্টর দিয়ে কানেক্ট করছি তার মধ্যে কিন্তু চার্জগুলোকে নাড়াইতে হয়েছে। ওকে, তাহলে এখানে যখনই চার্জের স্থানান্তর হয়, চার্জ ট্রান্সফার এক গোলক থেকে আরেকটাতে, তখন কিন্তু আমরা জানি কোনো কন্ডাক্টরই কিন্তু লসলেস না, অতএব এখানে হিট জেনারেট হবে, মানে চার্জকে স্থানান্তর করাতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় সেটাই আমরা হারানো শক্তি হিসেবে পাচ্ছি। ওকে, তো প্যারালাল প্লেট ক্যাপাসিটর সম্পর্কে আমরা শুনেছি, যেটা হচ্ছে একটা চার্জ ধারণকারী ডিভাইস আর কি। তো এরকম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে যার এই মাথায় হচ্ছে প্লাস কিউ চার্জ আর ওখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ, মানে ব্যাটারি কানেক্টেড। তো কোয়েশ্চেন হচ্ছে এই যে আমরা তো জানি প্যারালাল ধারকের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের রাশিমাল হচ্ছে A/L0 ডিভাইডেড বাই T। আমাদের শৌক ভাই খুব সুন্দর একটা কথা বলতো, এই যে কবে আসবে ঈদের দিন। হ্যাঁ, তো তোমরা ওইভাবে মনে রাখতে পারো, এটা আমরা সবসময় মনে রাখতাম যে কবে আসবে ঈদের দিন, এবং আজও খুঁজতেছি যে আমরা ঈদের দিন কবে আসবে আসলে। তো এবার একটু দেখো, এটা কিন্তু শুধু যেহেতু ε0 ইউজ করছি তাহলে বুঝতে পারছি শূন্যস্থানের জন্য। যদি ε0 এর বদলে এটা লিখি ER, অনেক বইয়ে লেখা থাকে, এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক প্রবেশ্যতা। এটা কখন ইউজ করি? সাপোজ পানির আপেক্ষিক প্রবেশ্যতা হচ্ছে তোমার শূন্যস্থানের চেয়ে 80 গুণ, তো তখন এই 80 দিয়ে গুণ করতে হবে, অন্যান্য ক্ষেত্রে এক এক রকম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো আপাতত আমরা এটা ড্রপ করলাম, ধরলাম আমরা শূন্যস্থানে আছি। তো কোয়েশ্চেন করছে যেহেতু এটা প্লাস চার্জে চার্জিত আর এটা মাইনাস চার্জে চার্জিত, খুবই স্বাভাবিক যে কুলম্বের কারণে এখানে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে, পরস্পরকে কাছে টানতে থাকবে। সেই আকর্ষণ বলটার মান
দেখাতে হবে এপসাইলন নট এ ই স্কয়ার, যেখানে ই হচ্ছে তাদের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসের দিকে। ওকে, কোয়াইট ইজি। এফ ইকুয়াল টু আমরা কি জানি, প্রাবল্য ইনটু চার্জ, এফ ইকুয়াল টু ই কিউ। ওকে, তো তোমরা যারা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের রাশিমালাটা প্রমাণ দেখছিলাম, তাহলে অলরেডি জানো ই এপসাইলন নট সমান সিগমা। সিগমা হচ্ছে চার্জ ডেনসিটি বা পৃষ্ঠতলের তলমাত্রিক ঘনত্ব চার্জের। ওকে, এটা আসলে আসে গাউসের সূত্র থেকে, তো গাউসের সূত্র আমরা একটু পরে ডেরিভেশন শিখবো কিছু, আপাতত বিশ্বাস করে নাও। সিগমা ইকুয়াল টু ই এপসাইলন নট, তাহলে ই এর জায়গায় আমরা লিখতে পারি সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট শূন্যস্থানের জন্য, আদারওয়াইজ কিন্তু আমাদের এই এপসাইলন আর দিয়ে গুণ করতে হতো। তো সিগমা সমান আমরা কি জানি আবার, সিগমা হচ্ছে পৃষ্ঠতলের ঘনত্ব, যেহেতু এটা তলেই থাকে তাই তল দিয়ে ভাগ করলে তলের ঘনত্ব পাবো, আয়তন দিয়ে না, কিন্তু পৃষ্ঠতলে ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করছি। সো সিগমার জায়গায় আমরা লিখতে পারি কিউ বাই এ। ওকে, বাকি সবকিছু সেম থাকলো, তাহলে কিউ টাইমস কিউ হবে কত, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ এপসাইলন নট। আবার আমরা ক্যাপাসিটেন্সের যে বেসিক ফর্মুলা সি সমান কি জানি, কিউ বাই ভি, 1 ভোল্টেজ বাড়াতে যে পরিমাণ চার্জ ঢালতে হয়, তাহলে কিউ সমান আমরা কি জানি, সি ইন্টু ভি, তাহলে আমরা লিখতে পারি কিউ সমান সি ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ এপসাইলন নট। ওকে, তাহলে সি কে লেখা যায় সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ এপসাইলন নট। এগেন সি সমান আমরা কি জানি, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, তাহলে ওটা আমরা ইনসার্ট করি, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি হোল স্কোয়ার টাইমস ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ এপসাইলন নট। ওকে, তাহলে একটু সিম্পলিফাই করলে কি দাঁড়ায় দেখো, এফ ইকুয়াল টু এ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার ভি স্কোয়ার ডি স্কোয়ার, নিচে আবার এ এপসাইলন নট, তাহলে কাটাকাটি করলে দাঁড়াবে এ এপসাইলন একটা কাটলে এপসাইলন নট, আর ভি বাই ডি তোমাদের যাদের মনে আছে, যেহেতু ক্যাপাসিটর প্লেট যেটা খুব কাছাকাছি অবস্থান করে, তাই এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লিকেবল, ভি সমান ইডি। এটা যাদের কষ্ট হয় বুঝতে তারা মনে রাখবে বিভব হচ্ছে এক ধরনের কাজ আর প্রাবল্য হচ্ছে এক ধরনের বল, তাহলে কাজ সমান বল গুণ সরণ। ওকে, এটা হচ্ছে সমপ্রাবল্যের ক্ষেত্রে ফর্মুলাটা খাটে। তাহলে ভি সমান যেহেতু ইডি, অতএব আমরা ই সমান লিখতে পারি ভি ডিভাইডেড বাই ডি, তাহলে ভি স্কোয়ার বাই ডি স্কোয়ারকে সরাসরি লেখা যায় ই স্কোয়ার। সো আমাদের প্রমাণ আসলে কমপ্লিট, এ এপসাইলন নট এ স্কোয়ার। তো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, উপরেরটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এ, নিচেরটারও তাই, চার্জ হচ্ছে তাদের যে কোনো তলে হচ্ছে কিউ। ওকে, তো আমরা এর মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালা কিন্তু অলরেডি জানি, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, টোটাল আয়তনের মধ্যে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তো একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে, আমাদের ওই রাশিমালাটা বের করতে হবে, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। তাহলে সঞ্চিত শক্তি টোটালটাকে যদি আমি আয়তন দিয়ে ভাগ করি, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি পাবো। তো ছবি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা আয়তাকার ঘনবস্তু, যার আয়তন হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে আয়তন হচ্ছে এ ইন্টু ডি। তো আমরা যদি এ ইন্টু ডি দিয়ে ভাগ করি, তাহলে আসলে আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি পাবো। এখন আমাদের ডিউটি খুব সিম্পল, এই ক্যাপাসিটেন্সের জায়গায় যদি আমরা ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটর রাশিমালা বলে দিই, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, তাহলেই হয়ে গেল এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি টাইমস ভি স্কোয়ার এ টাইমস ডি। তাহলে কি পাচ্ছি, এ কাটা যাবে, হাফ এপসাইলন নট ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার, আর আমরা একটু আগের ডেরিভেশন থেকে জানলাম ভি বাই ডি হচ্ছে ই, কারণ ভি সমান ই ডি, কাজ সমান বল গুণ সরণ, তাহলে আসলে আমরা পাচ্ছি হাফ এপসাইলন নট ই স্কোয়ার। তো আরেকটা খুব সিম্পল প্রুফ, তোমাদের বইয়ে ওরকমভাবে উল্লেখ করা নাই, যে এটা একটা গোলাকার ক্যাপাসিটর, কিরকম, ভেতরেরটার ব্যাসার্ধ হচ্ছে এ আর পরেরটার ব্যাসার্ধ হচ্ছে বি, এরকম দুইটা পাত, গোলাকৃতির পাত। তো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতোই, তার ধারকত্বের রাশিমালা হবে 4πε নট এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার স্টাইলটা খুব সুন্দর, সি সমান আমরা কি জানি, কিউ বাই ভি, তাহলে আমরা যদি দুই প্লেটের মধ্যে বিভব পার্থক্য রাশিমালাটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো বিভব পার্থক্যের জন্য আমাদের প্রথম বের করতে হচ্ছে তড়িৎ প্রাবল্যের রাশিমালাটা। তড়িৎ প্রাবল্য সমান কি লেখা যায়, সে সার্টেন একটা দূরত্ব হচ্ছে আর কেন্দ্র থেকে, তাহলে কেন্দ্র থেকে আর দূরত্বে যদি আমরা বিভব তড়িৎ প্রাবল্যের রাশিমালা চিন্তা করি, সেটা হবে 1/4πε নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো আমরা যেহেতু অলরেডি জানি ডিভিডিআর এরকে মাইনাস করলে আমরা পাচ্ছি ই, তাহলে পোটেনশিয়াল সমান কি আসবে, ইডিআর সামনে একটা মাইনাস, তার ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশনের লিমিটটা কত থেকে কত, এটুকু বুঝতে পারতেছি লিমিটটা হবে আর এর লিমিট, কিন্তু বিভব আমরা মেজার করি কিন্তু সেই যে অসীম থেকে
ওকে, তাহলে আমাদের লিমিট কিন্তু হবে এইখান থেকে মেজারমেন্ট শুরু হবে, দ্যাট ইজ বি থেকে এতে আসতে কি পরিমাণ কাজ আমাকে করতে হয়েছে। সো বি থেকে এ, তো আমরা যদি লিমিটটাকে পাল্টে দিই এ থেকে বি, তাহলে কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। জাস্ট লিমিট উল্টালে মাথায় রাখবে সামনে আরেকটা মাইনাস আসে। ওকে, তাহলে এখানে আসবে ই ডিআর। তাহলে ই এর রাশিমাল আমরা অলরেডি জানি, এর মধ্যে 1/4 একটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, কিউটাও কনস্ট্যান্ট সেটাও বাইরে আসলো, থাকলো 1/r², আর এখানে থাকলো ডিআর, লিমিট এ থেকে বি। ওকে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4/0, 1/r² কে লেখা যায় r⁻²। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আসবে r⁻1 ডিভাইডেড বাই -1, তাহলে আসতেছে হচ্ছে -1/r, লিমিট এ থেকে বি। এই মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসলাম, সো -q/4/0 1/b - 1/a। ওকে, এই মাইনাস যদি ভেতরে নিয়ে যাই তাহলে আসবে q/4/0 1/a - 1/b। ওকে, একটু যদি গুছিয়ে লিখি তাহলে v আসতেছে q/4/0, লসাগু করলে ab, উপরে থাকবে b - a। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি q/v নির্ণয় করি, কারণ q/v আমাকে নির্ণয় করতে হবে, ক্যাপাসিট্যান্সের রাশিমালা যেহেতু বের করতে যাচ্ছি, তাহলে q/v সমান আসতেছে 4πε0 ab ডিভাইডেড বাই b - a। ওকে, তো এটা একটা ক্যাপাসিটর সার্কিট, তার মানে ক্যাপাসিটরের সাথে একটা ব্যাটারি কানেক্টেড এবং ওভারঅল একটা সার্কিট ফর্ম করছে। তো আমরা নর্মালি ওই রোধের সার্কিটগুলো সলভ করতে করতে এই সার্কিটগুলোতে আসলে এক ধরনের ভয় পাই, কারণ রোধের ক্ষেত্রে যেমন আমরা অনেকগুলো রুল জানি, ওহমের সূত্র, কারেন্ট ডিভিশন রুল, পোটেনশিয়াল ডিভাইডার রুল, এই ক্ষেত্রে আমাদের অনেক কনসার্ন মাথায় নিয়ে তারপর কাজ করতে হয়। তো আমরা এই উদাহরণটা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করবো যাতে অন্যান্যগুলো সলভ করতে তোমাদের সুবিধা হয়। কোয়েশ্চেনটা হচ্ছে একটা ব্যাটারির সাথে এগুলো কানেক্টেড, প্রত্যেকটা ক্যাপাসিটরে চার্জ কত হবে এবং তাদের দুই মাথার বিভব পার্থক্যটা কত হবে। তো আমরা এটা স্টেপ বাই স্টেপ একটু সলভ করি। এই সলিউশনের ফার্স্ট ধাপ হচ্ছে এটার একটা হচ্ছে তুল্য রোধ যেমন বের করতাম বা সামনে করবো, ওই তুল্য ক্যাপাসিট্যান্সটা আমাকে বের করতে হবে। তো একটু মনে রাখবা, রোধ এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে পরস্পর কিন্তু উল্টা। উল্টা বলতে কোন সেন্সে উল্টা? রোধের ক্ষেত্রে সিরিজে থাকলে যোগ হয়, আর প্যারালাল থাকলে দেখছিলে তোমরা 1/r1 1/r2 সেটা করতে হয়। অন দি আদার হ্যান্ড ক্যাপাসিটরের ক্ষেত্রে প্যারালাল থাকলে যোগ হয়, সিরিজে থাকলে বরং উল্টাতে হয়। সো আমরা যখন রোধের কথা চিন্তা করব, ক্যাপাসিটরে তার উল্টা চিন্তাটা করব, তাহলে কিন্তু একই রকম ভাবে ভাবতে পারবো। কিভাবে আগানো যায় দেখো একটু। এই 4 আর 4 কিভাবে আছে, খুবই কমন সেন্স, একটাই যেহেতু ব্রাঞ্চ সিরিজ। ওকে, তাহলে 4 আর 4 কিন্তু 8 হবে না, রোধের ক্ষেত্রে সিরিজে থাকলে যেমন যোগ হতো, এখানে কিন্তু তা না, এখানে উল্টা। সো মনে আছে নিশ্চয়ই, 4 আর 4 যেমন রোধের ক্ষেত্রে প্যারালাল থাকলে কত বলতাম, 1/4 প্লাস 1/4 কত আসতো, 4 উপরে 2। এটাকে আবার যদি উল্টাতে পারতাম তাহলে সঠিক অ্যান্সারটা পাইতাম, এবং সেটা কত, 2। ওকে, তাহলে এই দুইটা মিলে হবে 2 ফ্যারাড। আর এমনি কমন সেন্স, দুইটা যদি সেম ভ্যালু থাকে তাহলে অর্ধেক করে দিলেই চলবে। তাহলে আলটিমেটলি আমাদের আসতেছে কত, 2 ফ্যারাড, এখানে আছে 8 ফ্যারাড। ওকে, এখানে 15। আমি প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার করে লিখতেছি, মানে শর্টকাট মারার চেয়ে এটা বেটার, তাহলে স্টেপগুলো ধরতে পারবা। এবার খেয়াল করো আবার 8 আর 2 কিভাবে আছে, 8 আর 2 প্যারালাল। সো সিরিজের ক্ষেত্রে যেমন রোধে যোগ হতো, ক্যাপাসিটরের প্যারালালের ক্ষেত্রে যোগ হবে। সো 8 আর 2 হচ্ছে 10। এরপরের স্টেপটা হচ্ছে এটা 10 ফ্যারাড, তার সঙ্গে 15 ফ্যারাড হচ্ছে সিরিজে, তার সঙ্গে ব্যাটারিটা হচ্ছে 10। ওকে, এরপর দেখো 15 আর 10 ফ্যারাড কিন্তু আছে সিরিজে। সো তাদের জন্য সেই ফর্মুলা 1/10 প্লাস 1/15, তাকে আবার ইনভার্স করতে হবে লাস্টে। তোমরা একটু ক্যালকুলেটর করে দেখবে, এটা আসবে 6 ফ্যারাড। ওকে, তাহলে লাস্ট স্টেপটা হচ্ছে এই, এবং পরপর রেখেছি। লাস্ট স্টেপটা হচ্ছে একটা মাত্র ক্যাপাসিটর, যার ভ্যালু হচ্ছে 6 ফ্যারাড 10 ভোল্টের এগেইনস্টে। এবার আমাদের ব্যাক ক্যালকুলেশন শুরু। এই পর্যন্ত হচ্ছে তোমাদের ফার্স্ট ডিউটি, এটাকে সিম্পলিফাই করে প্রত্যেকটা ধাপ এঁকে রাখবা। এরপর হচ্ছে ব্যাক ক্যালকুলেশনটা কিরকম সবসময় মনে রাখবা, সিরিজে থাকলে ক্যাপাসিটরগুলো যখন সিরিজে, তখন চার্জ সেম। আগে যেমন রোধের ক্ষেত্রে বলতে সিরিজে থাকলে কারেন্ট সেম, এখানে বলবা চার্জ সেম। ওকে, চার্জ সেম। অন দি আদার হ্যান্ড যদি প্যারালালে থাকে দুইটা ক্যাপাসিটর, এটাও আগের মতো, তাহলে বিভব পার্থক্য বা ভোল্টেজটা সেম, বিভব পার্থক্য সেম। তাহলে এই কনসেপ্ট কাজে লাগে, আমরা দেখি পারি কিনা। প্রথম কথা খেয়াল করো, এখানে হচ্ছে 10 ভোল্ট, এখানে হচ্ছে 6 ভোল্ট। তাহলে আমরা চার্জ সমান কি জানি, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি।
তাহলে এখানে সি হচ্ছে 6 আর ভি হচ্ছে 10। সো এখানে চার্জ পাবো হচ্ছে 6 10 কে 60, 60 কুলম্ব। টোটাল চার্জ 60 কুলম্ব, এই নিয়ে আমাদের কিন্তু আর কোনো কনফিউশন নাই। এবার একটু ব্যাক করি, এই 10 আর 15 কিভাবে আছে সিরিজে, টোটাল চার্জ কত ছিল 60 কুলম্ব। তাহলে সিরিজে থাকলে আমরা শিখছি চার্জ সেম, তাহলে এই 60 কুলম্ব দুইজনের মধ্যেই ছিল, যেহেতু সিরিজে একজন এটা নিয়েই আর একজন সাপ্লাই দেবে, সো দুইজনের ভিন্ন চার্জ হতে পারবে না। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে তাদের ভোল্টেজটা বের করতে পারবো, কারণ কি এখানে দেখো 15 ফ্যারাড 10 ফ্যারাড আর তাদের চার্জটা দেওয়া আছে। তাহলে ভি সমান এখান থেকে কি জানি কিউ বাই সি, চার্জকে যদি ক্যাপাসিট্যান্স দিয়ে ভাগ করো তাহলে ভোল্টেজ পেয়ে যাবো। তাহলে চার্জ হচ্ছে এখানে 60, তাকে 15 দিয়ে ভাগ করলে 4 ভোল্ট, 4 15 60, আর এখানে চার্জ হচ্ছে 60, তাকে 10 দিয়ে ভাগ করলে 6 ভোল্ট। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, এই 6 ভোল্ট যে 10 ফ্যারাড তৈরি করছিল, সেই 10 ফ্যারাড 8 আর 2 আকারে প্যারালাল ছিল। সো এর মাথায় হচ্ছে 6 ভোল্ট, এর মাথায় হচ্ছে 6 ভোল্ট, কারণ কি প্যারালালে থাকলে বিভব পার্থক্যটা সেম থাকবে। শুরুতে দেখো সিরিজে থাকলে চার্জ সেম বলছি, দুজনেই 60 কুলম্ব, আর প্যারালালে থাকলে পোটেনশিয়ালটা সেম, বিভব পার্থক্যটা সেম। ওকে, তাহলে আমরা এখন এটার অ্যাক্রসে ভোল্টেজ জানি 4, এটার অ্যাক্রসে ভোল্টেজ জানি 6, এখন বাকি আছে কিন্তু 15 অ্যাক্রসে। তো আশা করি এটা বোঝা যাচ্ছে। টোটাল ভোল্টেজ কত 10 ভোল্ট, এখানে ব্যয় হয়ে গেছে 6 ভোল্ট, সো বাকিটার পাশে আসলে 4 ভোল্ট অবশিষ্ট। কারশফের ভোল্টেজ ল টোটালি। তাহলে এর অ্যাক্রসে চার্জ কত হবে, চার্জ হবে কিউ সমান সি টাইমস ভি, সি হচ্ছে 15, এটা হচ্ছে 4, তাহলে এখানে 4 15 60 কুলম্ব। আর এটা যেহেতু 6 ভোল্ট আর এটা 6 ভোল্ট জানি, সেই সাথে ক্যাপাসিট্যান্স জানি, তাহলে চার্জ সমান কিউ সমান হচ্ছে সি ইনটু ভি। তাহলে 6 টা 48 কুলম্ব, এটার মাথায় চার্জ, আর এখানে হবে 6 দুগুণে 12 কুলম্ব। তার মানে আমি এইটা এটা 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 সব কটার অ্যাক্রসে ভোল্টেজও জানি, চার্জও জানি। ওকে, তাহলে তাদের সঞ্চিত শক্তির রাশিমালাও তুমি বের করতে পারবা। আর তুল্য ধারকত্ব কত ছিল, তুল্য ধারকত্ব ছিল 6 ফ্যারাড, এটার মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালাও কিন্তু আমরা বের করতে পারবো। হাফ সি ভি স্কোয়ার, ভোল্টেজ হচ্ছে 10 আর তুল্য ক্যাপাসিট্যান্স হচ্ছে 6 আর সামনে হচ্ছে হাফ, তাহলে 300 জুল। তার মানে আমরা জানি টোটাল শক্তি থাকা উচিত 300 জুল। আর যেহেতু প্রত্যেকটা অ্যাক্রসে তুমি ভোল্টেজ জানো, তাহলে প্রত্যেকটা শক্তি ক্যালকুলেট করে যোগ করেও দেখতে পাবা 300 জুল। যদি তাই হয় বুঝতে পারবো তোমার অঙ্ক সঠিক। তো এটা আরেকটা ক্যাপাসিটর সার্কিট, কোয়েশ্চেন একই, যে এখানে দুইটা ব্যাটারি আছে, 3টা ক্যাপাসিটর আছে, তাদের অ্যাক্রসে চার্জ কত হবে, ভোল্টেজ কত হবে। তো আমরা সাপোজ জানি না, তো এটা বুঝতে পারতেছে একটা লুপ, কারশফের ভোল্টেজ ল খাটবে আর কি। তো এই দুইটার অ্যাক্রসে আমি মানে C3 যেটা, এর অ্যাক্রসে ভোল্টেজকে আমি ধরলাম V1, মানে এই দুই মাথার ভোল্টেজ। তো টোটাল ভোল্টেজ যেহেতু 8 ভোল্ট, পুরাটাই আসতে পারতো কার অ্যাক্রসে, C1 এর অ্যাক্রসে, কিন্তু যেহেতু C3 এর অ্যাক্রসে V1 চলে গেছে, তাহলে এর অ্যাক্রসে থাকবে হচ্ছে 8 মাইনাস V1, 8 মাইনাস V1। সিমিলারলি এই পুরাটাই আসতে পারতো C2 এর অ্যাক্রসে, কিন্তু V1 চলে গেছে C3 এর অ্যাক্রসে, তাহলে C2 এর এখানে আসবে 8 মাইনাস V1 একইভাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, Q1 এর অ্যাক্রসে চার্জ আমরা ধরলাম, সরি C1 এর অ্যাক্রসে চার্জকে আমরা ধরলাম Q1, তাহলে Q সমান আমরা অলরেডি জানি CV, আগের অঙ্ক থেকে বুঝতে পারছো আশা করি। তাহলে ক্যাপাসিট্যান্স হচ্ছে C1 আর তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 8 মাইনাস V1, তাহলে আমরা এটা লিখতে পারি। একইভাবে C2 এর অ্যাক্রসে আমরা চার্জকে ধরলাম Q2 সমান আসবে C2, একইভাবে 8 মাইনাস V2। এখন একটু খেয়াল করে দেখো, এইখানে চার্জ হচ্ছে Q1, এখানে চার্জ হচ্ছে Q2, এর সঙ্গে এটা কানেক্টেড, কানেক্টেড কারশফের কারেন্ট লয়ের মতো করে ভাবা যায় যে এখানে টোটাল চার্জ হবে Q1 প্লাস Q2, কারণ এখানে সাপ্লাই দিবে আসলে এই দুইজনই, নতুন সাপ্লাইয়ার নেই। তো আমরা 3 নাম্বারটার অ্যাক্রসে চার্জকে বলবো Q1 প্লাস Q2 ইকুয়াল টু C3, আর তার অ্যাক্রসে ভোল্টেজ আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম V1, এটা আরেকটা ইকুয়েশন। ওকে, তাহলে 1 আর 2 সলভ করে আমরা যোগ যদি করি তাহলে দেখতে পাচ্ছ কি 1 যোগ 2 করলে Q1 প্লাস Q2 ইকুয়াল টু 8 মাইনাস V1, এটা V2 না, দুইটি V1, তাহলে 8 মাইনাস V1 কমন নিলে আসবে C1 প্লাস C2। ওকে, আর এখানে পাচ্ছ Q1 প্লাস Q2 ইকুয়াল টু C3 V1, তাহলে বাম পক্ষ সমান, অতএব ডান পক্ষ সমান 8 মাইনাস V1 C1 প্লাস C2 ইকুয়াল টু C3 V1। তাহলে এখানে সব নোন, একমাত্র V1 জানি না, তাহলে এখান থেকে V1 এর মানটা তোমরা পেয়ে যাবে। আর V1 পেলে কি কি পাবা, Q1 চার্জ পাবা, Q2 চার্জ পাবা, তার সামেশনটাও পাবা, সামেশনটা হচ্ছে 3 নাম্বারটা অ্যাক্রসে চার্জ। তাহলে চার্জও জানি, ভোল্টেজও জানি। ওকে।
এখানে এ আর বি দুটা বিন্দু যাদের বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। এখানে আছে সিরিজে 2 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাডের দুটো ক্যাপাসিটর, মাঝখানে একটা 20 ভোল্টের ব্যাটারি। তো কোয়েশ্চেন কোর্স হচ্ছে এর অ্যাক্রসে ভোল্টেজ কত, এর অ্যাক্রসে ভোল্টেজ কত, চার্জও নির্ণয় করা যাবে। তো শুরু করি। এখানে 10 ভোল্টকে আমরা মনে মনে একটা ব্যাটারির মতো করে ভাবি, যাতে কারশফের ভোল্টেজ ল এগুলো এজিউম করতে সুবিধা হয়। তাহলে এটা 10 ভোল্ট, প্লাস মাইনাস দিয়ে গেলাম, প্লাস মাইনাস দিয়ে গেলাম, এগুলোর অ্যাক্রসে প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে আমি যদি এই পুরো একটা লুপের মধ্যে কেভিএল খাটাই, তাহলে স্টার্টিং এর চিহ্নটা কি মাইনাস, মাইনাস 10 ভোল্ট প্লাস এর অ্যাক্রসে ভোল্টেজ আমরা জানি না, ধরলাম V1, আর এর অ্যাক্রসে ভোল্টেজকে ধরলাম V2। তাহলে আমরা বলতে পারি প্লাস V1 মাইনাস 20 প্লাস V2, শেষ হয়ে গেল, লুপ কমপ্লিট, ইকুয়াল টু 0। মানে পুরো লুপে টোটাল ভোল্টেজ হচ্ছে 0। তাহলে V1 প্লাস V2 ডান পক্ষে নিয়ে গেলেই পাচ্ছ 30 ভোল্ট। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, এই 2 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাড এটা কিন্তু আসলে একটা লুপের মধ্যেই আছে, মানে একটাই ব্রাঞ্চ, সো আলটিমেটলি এটা সিরিজে। তাহলে তাদের তুল্য ক্যাপাসিট্যান্সটা কত হবে? 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 3 আর 2 5, এটা হচ্ছে তাদের তুল্য ক্যাপাসিট্যান্স। ওকে, তাহলে আমরা এভাবে ভাবতে পারি, তাদের টোটাল ভোল্টেজ হচ্ছে 30 ভোল্ট আর ক্যাপাসিট্যান্স হচ্ছে 6/5। তাহলে আমরা লিখতে পারি না Q ইকুয়াল টু CV। ওকে, টোটাল ক্যাপাসিট্যান্স 6/5 আর ভোল্টেজ হচ্ছে 30, তাহলে 5 6 30, দ্যাট ইজ 36 মাইক্রোকুলম্ব। ওই মাইক্রোটা আমরা লিখি নেই, এখানেও মাইক্রোটা আছে, মাইক্রোফ্যারাড একটু মাইক্রোকুলম্ব। এখন খেয়াল করে দেখো, সেই চার্জ আমরা টোটাল চার্জটা জানি, এবং সিরিজে থাকলে সেই কথাটা মনে করে দেখো, যখন দুইটা ক্যাপাসিটর সিরিজে থাকে তাদের চার্জ কিন্তু সমান। তাহলে এখানেও চার্জ হচ্ছে কিউ, এখানেও চার্জ হচ্ছে কিউ। তাহলে সেই চার্জটা জানো, ক্যাপাসিট্যান্স জানো, তাহলে বিভবটা কোয়াইট ইজি। ভি ইকুয়াল টু কি আসবে এখান থেকে? কিউ সমান সিভি, অথবা ভি সমান কিউ বাই সি। তাহলে V1 আসবে কিউ বাই C1 আর V2 আসবে কিউ বাই C2। তাহলে প্রথমটার জন্য V1 পাচ্ছি আমরা, কিউ হচ্ছে 36 আর ক্যাপাসিট্যান্স হচ্ছে 2, তাহলে আসলে 18 ভোল্ট। আর V2 তো তাহলে 30 থেকে 18 বাদ দিলে যা থাকবে তাই, এমনিতেও বোঝা যাচ্ছে। এখানে আবার দেখো টোটাল হচ্ছে 36 আর তার ক্যাপাসিট্যান্স হচ্ছে 3, তাহলে 3 বারং 36, 12 ভোল্ট। 12 আর 18 মিলে আবার 30। ওকে, এভাবে সিম্পলি আমরা সার্কিটগুলো সলভ করতে পারি ক্যাপাসিটর রিলেটেড। তো এটা একটা ক্যাপাসিটর, নর্মাল যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর ওটাও দেখতে তাই, মাঝখানে এতক্ষণ বায়ু শূন্যস্থান বা বায়ু পূর্ণস্থান ছিল, সেখানে এবার একটা পরিবাহী আছে। হ্যাঁ, ওকে, তো পরিবাহী মনে করি ক্যাপাসিটর যেটার গ্যাপ হচ্ছে ডি আর ওই পরিবাহীটার পুরুত্ব হচ্ছে টি। তো এবার আমাদের ডিটারমিন করতে হবে টোটাল ক্যাপাসিট্যান্স কি আগের মতোই থাকবে নাকি একটু চেঞ্জ হবে। তো বাইরে যে প্লাস থেকে মাইনাসের থেকে একটা তড়িৎ ক্ষেত্র ব্যাটারির কারণে ছিল, সেটা সাপোজ হচ্ছে ই নট। আর আমরা জানি অলরেডি যে পরিবাহীর সারফেসে চার্জ থাকে, ভেতরে কোনো চার্জ থাকে না, সো আলটিমেটলি পরিবাহীর ভেতরে কিন্তু কোনো রকম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে না। তো আলটিমেটলি আগে সে শূন্যস্থান পেত হচ্ছে ডি ডিস্টেন্স পরিমাণ, এখন কিন্তু ডি নাই, তার মধ্যে টি পরিমাণ জায়গায় কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র মানে বিরাজ করে না, কারণ এটা পরিবাহী বা ধাতু। তাহলে আমাদের এখন তড়িৎ ক্ষেত্র তৈরি হবে শুধুমাত্র ডি মাইনাস টি এই গ্যাপটুকুর কারণে। তো এবার আমরা একটু শুরু করি। যখন কিছু ছিল না তখনকার ক্যাপাসিট্যান্সকে ধরলাম সি নট। তাহলে সি নট সমান আমরা কি জানি, সেই যে কবে আসবে ঈদের দিন, শূন্যস্থানের জন্য আমরা লিখে দিলাম সি নট ইকুয়াল টু এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। আচ্ছা, এই অবস্থায় তড়িৎ ক্ষেত্রের মানটা কত ছিল? ই নট, সেই যে তোমাদের মনে আছে নিশ্চয়ই, সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। ওকে, তপন স্যারের ডেরিভেশনের ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। সিগমা সমান আমরা কি জানি? কিউ ডিভাইডেড বাই এ, কারণ এটা পৃষ্ঠতলের ঘনত্ব, তাই এই চার্জকে আমরা সারফেস এরিয়া দিয়ে ভাগ করলাম। ওকে, তো এবার চিন্তা করে এগুলো সব আগে ছিল, এরপর যখন আমি এই পরিবাহী কন্ডাক্টরটা ইনসার্ট করলাম তখন কিন্তু বিভব আর ভি নট নাই। আগে মনে করি বিভব ছিল ভি নট, আর ভি নট সমান তো জানি ই নট টাইমস ডি। আগে পুরো শূন্যস্থান ছিল ডি পরিমাণ এবং পুরো তড়িৎ ক্ষেত্র বিদ্যমান ছিল ডি পরিমাণ গ্যাপে। বাট এখন কিন্তু ই নট আছে ঠিকই শূন্যস্থানে, কিন্তু শূন্যস্থানের জায়গাটা একটু কমে গেছে, এখন রয়ে গেছে হচ্ছে ডি মাইনাস টি পরিমাণ। ওকে, তাহলে ই নট সমান আমরা কি লিখতে পারি? কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট ডি মাইনাস টি। ওকে, তাহলে আমরা এখান থেকে আরেকটু ফার্দার অ্যাপ্রোচ করে বুঝতে পারতেছি। তো নতুন অবস্থায় ক্যাপাসিট্যান্সকে আমরা ধরলাম সি, সি সমান বলে আমরা কি জানি? কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে কিউ থাকলো উপরে আর ভি আমরা মাত্রই ডিটারমিন করলাম, কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট ডি মাইনাস টি। কিউ কিউ কাটা, তাহলে থাকলো এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস টি। তা আমরা চেহারাটা অনেকটা এটার মতো করার জন্য নিচে ডি কমন নিলাম, এ এপসাইলন নট
ডিভাইডেড বাই ডি কমন নিলে 1 মাইনাস টি বাই ডি। ওকে, তো এইটুকু তো আমরা আসলে চিনি, এ এপসাইলন নট বাই ডি হচ্ছে আসলে সি নট, তাহলে সি নট ডিভাইডেড বাই 1 মাইনাস টি বাই ডি। সো বোঝাই যাচ্ছে ক্যাপাসিটেন্স কিছুটা বেড়ে গেছে কাইন্ড অফ, কারণ আগে সি নট ডিভাইডেড বাই 1 ছিল, এখন 1 এর চেয়ে একটু ছোট। ওকে, তাহলে আলটিমেটলি সিটা আসলে গ্রেটার দেন সি নট, এবং এই ডিস্টেন্সটা যত বাড়াতে থাকবো, এই যে টি গ্যাপটা যত বাড়াতে থাকবো খেয়াল করে দেখো টি বাই ডি রেশিওটা তত একের কাছে যেতে থাকবে, কারণ তারা প্রায় সমান হয়ে যাচ্ছে। যত একের কাছে যেতে থাকবে, এক থেকে এক গেলে প্রায় শূন্য, তাহলে সামথিং ডিভাইডেড বাই জিরো প্রায়, তখন এই সিটা কিন্তু অনেক বিশাল পরিমাণ হয়ে যাবে। ওকে, কারণ তার আসলে তখন আর ওই ক্যাপাসিটেন্সটা আসলে অনেকটা কাইন্ড অফ কন্ডাক্টরের মতো অ্যাটিটিউড শুরু করবে। তাই এইভাবে কেউ করবো না, আসলে এমনি করা যায়, কেউ যদি টি এর মান ডি বসায় দেয়, তার মানে হচ্ছে পুরো জায়গাটাই যদি ফুলফিল বাই পরিবাহী হয়ে যায়, তাহলে কিন্তু আসলে এটা সি সমান সি নট ডিভাইডেড বাই জিরো, দ্যাট ইজ অসীমের মতো একটা ব্যাপার আসবে। কিন্তু এটা মিন করবে না যে আসলে কন্ডাক্টরটা অনেক বেশি পরিমাণ চার্জ ধারণ করতে পারবে, কারণ পুরোপুরি যদি ফিল আপ করে ফেলে তখন কিন্তু আসলে দুইটা প্লেট থাকবে না, তখন আসলে চার্জ ধারণই করতে পারবে না। তাই আবার যেহেতু পুরোই কন্ডাক্টরটা ভরে যাবে, তাহলে দুই মাথা আসলে শর্ট। তো আলটিমেটলি আমরা বলতে পারি তখন কিন্তু বিভব পার্থক্য হবে শূন্য, আবার সে ধরে রাখা চার্জের পরিমাণ হবে শূন্য। এই চার্জ কিন্তু নর্মাল চার্জ না, দুই পাতে কতখানি চার্জ জমে। সো তখন কিন্তু আসলে ডিডাকশনটা আসবে 0 বাই 0, কাইন্ড অফ অনির্ণয় একটা রাশি। সো ঠিক ওভাবে আমরা বলবো না যে ভেতরের পুরোটাই যদি পরিবাহী দ্বারা ভরা থাকে, তার আসলে ক্যাপাসিটিভ প্রপার্টিগুলো থাকবে না। ওকে, তাই এখান থেকে ডিসিশনটা আসলে উইয়ার্ড মনে রাখবো আমরা। তো এবার আমরা দেখবো একটা ক্যাপাসিটরের মধ্যে এতক্ষণ শূন্যস্থান ছিল, সেবার যদি ডাইইলেকট্রিক পদার্থ ঢোকানো হয়। ডাইইলেকট্রিক পদার্থ বলতে যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করবে না, অন্তরক পদার্থ যেমন মোম, কাঠ এটসেট্রা। তো ডাইইলেকট্রিক পদার্থের মধ্যে একটা কমন ফেনোমেনন হচ্ছে ডাইপোল। এই ডাইপোল পার্মানেন্ট হতে পারে, আবিষ্ট হতে পারে, এই নিয়ে আমরা আরো উপরের শ্রেণীতে ভালো পড়াশোনা করবো। বাট এখন আমাদের কনসার্ন হচ্ছে ডাইপোল কি, সিম্পলি একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা কিরকম হতে পারে একটা ছোট ধারণ দিই, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl মিলে সমযোজী যৌগ হওয়া উচিত, কিন্তু ক্লোরিনে ইলেকট্রোনেগেটিভিটি বা টানার ক্ষমতা বেশি বলে তার উপর একটু মাইনাস চার্জ বেশি চলে যায়, আর যার কাছ থেকে টেনে নেয় হাইড্রোজেনটা একটু পজিটিভ হয়ে থাকে। তাহলে আমরা এটাকে একটা ডাইপোল বলি, যে এই পাশে বেশি মাইনাস আর ওই পাশে কম মাইনাস, ফলে প্লাস এবং মাইনাসের মাঝখানে একটা গ্যাপ, এই গ্যাপটা থাকলে আমরা তাকে বলি সে একটা ডাইপোল, তার একটা পোলার আয়ন আছে এটসেট্রা। তো এবার একটু চিন্তা করো, যখন একটা অন্তরক পদার্থের ভেতরে রাখবো তখন তার ডাইপোলগুলো এরকম ডিসওরিয়েন্টেড থাকে, মানে সুন্দর করে গুছানো থাকে না। আর আমি যখন একটা ক্যাপাসিটরের মধ্যে তাকে প্লেস করছি, তখন কিন্তু বাইরের সাইডে একটা তড়িৎ ক্ষেত্র অলরেডি আছে। কারণ কি, বামে প্লাস চার্জ, ডানে মাইনাস চার্জ, একটা ব্যাটারির কারণে তড়িৎ ক্ষেত্র কিন্তু ই নট, এটা অলরেডি আছে। সেই ই নট কি করবে, এই ডাইপোলগুলো যদি আমরা জানি তড়িৎ ক্ষেত্রের মধ্যে এরকম অ্যালাইন থাকে, তাহলে সে কিন্তু একটা টর্ক অনুভব করে, কাইন্ড অফ এরকম, একটা প্লাস চার্জ, এটা একটা মাইনাস চার্জ, এটা যদি এখানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে প্রেরণ করো, সে কিন্তু রোটেট করবে। ওকে, সে এই দিকে ধাক্কা খাবে, এই দিকে ধাক্কা খাবে, ফলে তার মধ্যে একটা ঘূর্ণন টেন্ডেন্সি তৈরি হবে, ফলে সে যতক্ষণ এরকম অ্যালাইন করতেছে ততক্ষণ কিন্তু রোটেশন করতে থাকবে। তাহলে খেয়াল করো, যখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এরা আসবে তখন তারা কিন্তু রোটেশন শুরু করবে, রোটেট করে তারা এরকম সুন্দর মতো অ্যালাইন হয়ে যাবে। দেখো এই যে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই প্লাসের অ্যাক্রস আসবে মাইনাসগুলো, মাইনাসের অ্যাক্রস আসবে প্লাসগুলো, এমনভাবেই আকর্ষণের কারণে ঘুরে চলে আসবে। এই যখন ঘুরতে গেল তখন কিন্তু একটা সুন্দর ফেনোমেনন তৈরি হয়েছে, সেটা একটু খেয়াল করলে বুঝবা। মাঝে এরকম নিশ্চয়ই আরো কোটি কোটি ডাইপোল আছে, আমি ওগুলো দেখাই নেই, কিন্তু এই প্লাস মাইনাসের ইম্প্যাক্ট কি পরস্পর নাকচ হয়ে যাবে না, যেহেতু তারা মাঝে অবস্থিত, তাই তাদের আমাদের আসলে আর আঁকা লাগবে না, এই জায়গাটা আমরা মুছে দিলাম, কারণ তাদের আসলে ভূমিকা নেই তড়িৎ ক্ষেত্র তৈরিতে। তারপরও কিন্তু পড়ে থাকতেছে একটা জিনিস, এই লালের মধ্যে দেখো মাইনাস, এখানে দেখো প্লাস, এবং তারা সেপারেটেড। তাহলে আমরা জানি বামে মাইনাস, ডানে এরকম প্লাস থাকলে সেখানে আরেকটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয় ক্যাপাসিটরের ক্ষেত্রে যেমন, সেই তড়িৎ ক্ষেত্রের নাম দিলাম আমরা ই। তাহলে চেহারাটা অনেকটা এরকম, একটা ক্যাপাসিটর, তার মাঝখানে একটা স্ল্যাব আমরা বসাই দিলাম। আগের বার এটা ছিল একটা ধাতুর তৈরি কন্ডাক্টর, কিন্তু এবার কিন্তু এটা একটা ডাইইলেকট্রিক পদার্থ, যেমন মোম কিংবা কাঠ এটসেট্রা। এবার কিন্তু আর তার মাঝখানে তড়িৎ ক্ষেত্র শূন্য না, যেটা আগে কন্ডাক্টরের ক্ষেত্রে ছিল, এবার কিন্তু তার একটা তড়িৎ ক্ষেত্র হয়ে যাবে। এবং সেটা কেমন হবে আমরা একটু গেস করতে পারি। সি সমান আমরা জানি কি, কিউ বাই ভি। তো ক্যাপাসিটরে যদি ব্যাটারিটা লাগানো থাকে তাহলে একটু খেয়াল করে দেখো, কিউ সমান হচ্ছে সিভি। ব্যাটারি চার্জকে কখনো কমতে দেবে না, দুই পাশ থেকে সাপ্লাই দিয়ে চার্জটা কনস্ট্যান্ট রাখবে। আমরা জানি ডাইইলেকট্রিক পদার্থ দিলেই ক্যাপাসিট্যান্সটা কে গুণ বেড়ে যায়। কে হচ্ছে সেই ডাইইলেকট্রিক ধ্রুবক, যেমন পানির ক্ষেত্রে এটা 80, এপসাইলন নট, তার সঙ্গে গুণ করি যে কে, সেই জিনিস।
ইলেকট্রিক্যাল পারমিটিভিটি যেটা তোমরা জানো। তো দেখো এইটা যদি কে গুণ বেড়ে যায় তাহলে অবশ্যই পোটেনশিয়ালটা কে গুণ কমে যাবে। আবার ভি সমান আমরা কি জানি, ইডি, ডিস্টেন্সটা আর কখনোই চেঞ্জ হয় না। তাহলে ভোল্টেজ যদি কে গুণ কমে যায় তাহলে ইও কমে যাবে কত গুণ, কে গুণ কমে যাবে। তার মানে আমরা একটা বুঝতে পারতেছি যে নতুন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেটা আগের তুলনায় কে ভাগের 1 ভাগ। ওকে, তো এটা ই হবে ই নট বাই কে। এই জিনিসটা ডিরাইভ করা যায়। আপাতত এটা ধরে নাও যে একটা নতুন ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেটা আগের চেয়ে কম। কত গুণ কম, কে পরিমাণ কম। পানির ক্ষেত্রে কে এর মান 80, তার মানে 80 ভাগের 1 ভাগ একটা তড়িৎ ক্ষেত্র ভেতর থেকে উৎপন্ন হয়েছে। সো এতক্ষণ পর্যন্ত আমরা এটার বিভব বলতে শুধুমাত্র ই নটের কারণে বিভব বুঝতাম, কিন্তু এখন কিন্তু সেই সাথে বিভব হবে ই নট বাই কে, নতুন যে তড়িৎ ক্ষেত্রটা এটার কারণে। তো আমরা এখন ওইটার রাশিমালাটা একটু ডিরাইভ করে দেখাবো। তো খেয়াল করুন, এবার বিভব হবে ই নট, তাহলে বাতাসের পরিমাণ কতটুকু, বাইরে ছিল ডি পরিমাণ আর আরো নিয়ে আসছো টি, সো বাতাস কিন্তু কমে গেছে। সো ই নট ডি মাইনাস টি আগের মতোই। এরপর আমরা আগের বার কিছু যোগ করি নাই, কারণ ভেতরে তড়িৎ ক্ষেত্র ছিল 0, বাট এবার কিন্তু নতুন একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে যার মান হচ্ছে ই নট বাই কে, আর সেটা পরিমাণ কত, টি পরিমাণ। ওকে, তাহলে আমরা যদি ই নট কমন নিই তাহলে ডি মাইনাস টি প্লাস টি বাই কে, একটু সুন্দর করে লিখলে ই নট ডি মাইনাস টি কমন নিলে 1 মাইনাস 1 বাই কে। ওকে, তো এখন একটু খেয়াল করে দেখো, ক্যাপাসিট্যান্সের রাশিমালা আমরা জানি কিউ বাই ভি। তাহলে কিউ বাই ভি, কিউ সমান আমরা কি জানি, চার্জ ঘনত্ব ইনটু তার সারফেস এরিয়া, কারণ চার্জ ঘনত্ব মানে একক এরিয়াতে কত, এই এরিয়াতে কত, তাহলে আমরা টোটাল চার্জটা পাবো ডিভাইডেড বাই ভি। ওকে, তাহলে সিগমাকে আবার কি লেখা যায় সে আমরা আগে থেকে জানি, এপসাইলন নট ইনটু ই নট হচ্ছে সেই যে শুরুতে যেটা ছিল, ইনটু এ ডিভাইডেড বাই ভি হচ্ছে ই নট ডি মাইনাস টি 1 মাইনাস 1 বাই কে। ওকে, তাহলে ই নট কাটা থাকলো এ এপসাইলন নট ডিভাইডেড বাই, আগে ছিল শুধু ডি, এখন ডি কমন নিলে 1 মাইনাস টি বাই ডি 1 মাইনাস 1 বাই কে। এই এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি কে আমরা কিন্তু চিনি, সেটা একদম শুরুতে যে সি নট ছিল, যখন কোনো রকম ডাইলেকট্রিক পদার্থ আমরা ইনসার্ট করিনি। তাহলে সি সমান সি নট ডিভাইডেড বাই 1 মাইনাস টি বাই ডি 1 মাইনাস 1 বাই কে। একদম আগেরটার মতোই কিন্তু ফর্মুলা চলে আসছে, প্রায় একটা বাড়তি টার্ম আসছে যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে। ওকে, তো এটা দেখে একটু আগে একটা গেস করা যায় কিরকম। আমরা তো এটা জানি যে পানির 80 গুণ, তার তুলনায় আরো ভালো মিডিয়া আছে, কিন্তু সবচেয়ে ভালো পেনিট্রেট করতে দেবে কে, সে হচ্ছে ধাতু। তাহলে কাইন্ড অফ আমি যদি এখানে কন্ডাক্টর বসাইতাম, এই জন্য একটা অসীম পারমিটিভিটি ওয়ালা একটা পদার্থ, তাহলে এখানে কাইন্ড অফ অসীম পারমিটিভিটি বসালে 1 বাই অসীম হচ্ছে 0, তাহলে এই টার্মটা হয়ে যাবে 1, তাহলে 1 মাইনাস টি বাই ডি থাকবে। এবং একটু আগে ফর্মুলা কিন্তু তাই ছিল, সি নট ডিভাইডেড বাই 1 মাইনাস টি বাই ডি। ওকে, তো এই হচ্ছে বিষয় যে যদি কখনো জানতে চায় একটা ক্যাপাসিটরের মধ্যে ডাইলেকট্রিক পদার্থ রাখলে কি ঘটনা ঘটবে, ভেতর থেকে একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে যেটা আগের তড়িৎ ক্ষেত্রে উল্টা দিকে, ফলে তড়িৎ ক্ষেত্র কমে যাবে। কতখানি কমবে, কে পরিমাণ কমে যাবে, বিভবের পরিমাণ কমে যাবে। তবে মনে রাখবা, যদি বাইরে ব্যাটারি যুক্ত থাকে তাহলে কিন্তু ক্যাপাসিটরের দুই প্লেটের বিভব কখনোই চেঞ্জ হবে না। ওকে, কারণ ব্যাটারির কাজই হচ্ছে তার দুই মাথায় অলওয়েজ একই বিভব পার্থক্য ধরে রাখা। তাই অবশ্যই কোয়েশ্চেন পরে এটাকে এনশিওর করবা ক্যাপাসিটরের দুই মাথায় কি ব্যাটারি লাগানো আছে নাকি শুধু চার্জিত ব্যাটারি নাই, এই জিনিসটা অবশ্যই শিওর করতে হবে। এই কম্বিনেশনগুলো প্রায় দেওয়া থাকে যে দুই পাশে হচ্ছে ব্যাটারি কানেক্টেড, মাঝে একটা ডাইলেকট্রিক পদার্থের বদলে এরকম পরপর দুইটা ডাইলেকট্রিক পদার্থ থাকে। দুইটা কেমনে বুঝলাম, এর পারমিটিভিটি এপসাইলন 1, এটা পারমিটিভিটি হচ্ছে এপসাইলন 2। আর আবার অনেক সময় দেওয়া থাকে এমন, উপরে নিচে হচ্ছে ব্যাটারি কানেক্টেড, এরকম পাশাপাশি এপসাইলন 1 এবং 2 এর দুইটা ডিফারেন্ট মাধ্যম, কোন ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কেমন হবে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা পাশাপাশি অবস্থিত, সো আসলে এটা সিরিজ ক্যাপাসিটর। অন দ্য আদার হ্যান্ড এর দুই প্লেটে কিন্তু বিভব পার্থক্য সেম, সো এরা আসলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ওকে, কারণ এই দুই মাথায় বিভব পার্থক্য সেম, তাই এই দুই প্লেটের বিভবের পার্থক্যের কোনো চেঞ্জ নেই। এর মাথায়ও যা বিভব পার্থক্য এর মাথায় তাই একই বিভব পার্থক্য। সো এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটা হচ্ছে সিরিজ ক্যাপাসিটর। তো এই ক্ষেত্রে হবে 1/c = 1/c1 + 1/c2, আর এই ক্ষেত্রে হবে হবে c1 + c2। তো আমাদের এখন ডিউটি হচ্ছে c1 আর c2 বের করা। তাহলে আমরা পেরে যাব c1 = আমরা জানি a এপসাইলন নট সাথে k দিয়ে গুণ করলে এপসাইলন 1 পাবো, ডিভাইডেড বাই ডিসটেন্স হচ্ছে d1। c2 হবে a, দুইটার ক্ষেত্রে কিন্তু দেখো এখানে সারফেস এরিয়া কিন্তু সেম, তাহলে এখানে a1 a2 হবে না,
কিন্তু D1 D2 হবে, কারণ এই যে পুরুত্ব কম বেশি হতে পারে। আর এই ক্ষেত্রে ডিস্টেন্সের কোনো চেঞ্জ হবে না, কিন্তু সারফেস এরিয়া কিন্তু দুইটার আলাদা হতে পারে, একটা লম্বা হতে পারে আর একটা এখানে ছোট হতে পারে। সো এই ক্ষেত্রে C1 হচ্ছে A1 epsilon 1 divided by D, C2 হচ্ছে A2 epsilon 2 divided by D। তাহলে এখানে D এর চেঞ্জ নেই, এখানে A এর চেঞ্জ নেই, একটা সিরিজ আর একটা প্যারালাল। এই পর্বে আমরা দেখবো হচ্ছে গাউসের সূত্রের বেশ কিছু ব্যবহার। তোমাদের বইয়ে এটা যেহেতু নতুন ইনক্লুশন, তাই একটু কয়েকটা কেসে বর্ণনা করে দিতেছি। এখানে আমরা গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রটা নিয়ে আসতে পারি। একটা বিন্দু চার্জ আছে, সাপোজ তার চার্জের পরিমাণ হচ্ছে কিউ, তার থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে। তো যেহেতু আর দূরত্বে, প্রত্যেক আর দূরত্বে এটা যেহেতু বৃত্তের মতো একটা সিচুয়েশন বা গোলকের মতো, তাই এটাকে বলে স্ফেরিক্যাল সিমেট্রি, মানে সব জায়গায় সিমেট্রিক, দেখলে একই রকম লাগবে। তাই আমরা সেই জায়গায় লাল যখনই আঁকবো বুঝবো এখানে হচ্ছে গাউসিয়ান কাল্পনিক সারফেস। ওকে, এটা হচ্ছে একটা গাউসিয়ান সারফেস, মানে এখানে আসলে কোনো গোলক নাই, আসলে আমরা কল্পনা করবো আর দূরত্বে একটা সারফেস আছে, গাউসিয়ান সারফেস কাল্পনিক। তো এখন একটু খেয়াল করে দেখো, সবসময় সারফেস কোন দিকে তাকায় আছে সেটা দেখবা। সে ফর এক্সাম্পল এখানে একটা বই আছে, তো আমি যখন বলবো বইয়ের তল কোন দিকে তাকানো, এই দেখো বইয়ের সঙ্গে লম্ব দিকে। বইটা যখন এরকম হরাইজন্টাল, তখন দেখো কোন দিকে তাকানো, উপরের দিকে, মানে আবার লম্ব দিকে। যেদিকে যাক না কেন বইয়ের সাথে কিন্তু লম্ব। তো আমরা এখন বোর্ডের সারফেসটার দিকে তাকাচ্ছি। তড়িৎ ক্ষেত্র বাইরের দিকে আমরা জানি আউটওয়ার্ড ফিল্ড, আর এইখানের যে ছোট্ট ক্ষেত্রফলটা, এই একটা বেলুনের ওই জায়গার যে ক্ষেত্রফলটা, সে তাহলে কোন দিকে তাকানো, ওই বাইরের দিকে তাকানো, কারণ প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া তার ক্যারেসপন্ডিং লম্বের দিকে তাকানো। ওকে, তাহলে আমি কি বলতে পারি, ওই সারফেস এরিয়া এ আর তড়িৎ ক্ষেত্র এ মানে ই, এই দুটো একই দিকে, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0। তাহলে আমরা গাউসের সূত্রটা হচ্ছে এই এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ তড়িৎ ক্ষেত্র ই ডট প্রোডাক্ট ডিএ, বা অনেক ক্ষেত্রে ডিএস লেখে, এটা হচ্ছে সেই ক্ষেত্রফল, ছোট ছোট ক্ষেত্রফল, ইকুয়াল টু টোটাল চার্জ, এনক্লোজ চার্জ, ওই চাদর দ্বারা বা ওই গাউসিয়ান সারফেস দ্বারা আবদ্ধ চার্জ কতটুকু। তো আমাদের এই পার্টিকুলার কেস আমরা ইউজ করতেছি এপসাইলন নট। এখানে প্রত্যেকটা পয়েন্টেই দূরত্ব সেম না, প্রত্যেক পয়েন্টে দূরত্ব হচ্ছে r। তা আমরা তো অলরেডি জানি তড়িৎ ক্ষেত্র শুধু r এর উপরে ডিপেন্ডেন্ট এই ক্ষেত্রে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা আসলে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে বাইরে আনতে পারবো। কেন আনতে পারবো, এই ডট প্রোডাক্ট উপেক্ষা করে কেমনে বাইরে আনলাম আমরা, কারণ এই ডটটা আসলে লাগবে না, এই জন্য এ আর ই এই দুইটার মধ্যবর্তী কোণ আসলে 0। তাহলে ই ডট ডিএ, এটাকে আমরা আসলে লিখতে পারি ই ডিএ কজ 0 ডিগ্রি, আর কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো থাকলো হচ্ছে ই ডিএ, এর মধ্যে ই আবার কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো। তাহলে থাকলো হচ্ছে ক্ষুদ্র 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 যে ক্ষেত্রফলগুলো আছে তাদের সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রালের মানে কি, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল মানে হচ্ছে পুরো সারফেসটা, যে গলীয় সারফেসটা বা আবদ্ধ সারফেসটা, তার ক্ষেত্রফলটা ইকুয়াল টু কিউ। তাহলে কি থাকতেছে পরে দেখো, এপসাইলন নট ই টোটাল সারফেস এরিয়া, এটা একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে সারফেস এরিয়া হচ্ছে 4 পাই r স্কয়ার। তাহলে থাকতেছে পরে ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই r স্কয়ার। এবং এই ফর্মটা কিন্তু আমরা সবাই চিনি, এটাই সেই কুলম্বের সূত্র থেকে আসা ফর্মটা। তো আমরা গাউসিয়ান সূত্র থেকে কুলম্বের সূত্র ডিরাইভ করলাম। এবার এই লালটা হচ্ছে একটা অসীম পরিবাহী, খুবই চিকন দেখতে পাচ্ছ, একমাত্রিক। এটার মধ্যে মনে করো পুরা গা ভরা চার্জ, ওকে দেওয়া আছে। সেই চার্জের ডেনসিটি হচ্ছে ল্যামডা। ডেনসিটি বলতে কি বুঝবো, এর তো আর কোনো ডিমেনশন নাই, আই মিন এর তো কোনো আয়তন নেই। তাহলে এটা বললে আমরা বুঝবো কিউ বাই এল, প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ, কুলম্ব পার মিটার। ওকে, এটা গিভেন। তো আমাকে এখন বের করতে হবে এই বডি থেকে লম্ব আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত। তো এটার চারদিকে যদি একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস কল্পনা করো, তাহলে আর দূরত্বে সব জায়গায় কিন্তু সমান। ওকে, তাহলে আমরা আসলে এটা একটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি বলে এটাকে, এবং এর মাধ্যমে আমরা গাউসিয়ান সূত্র অ্যাপ্লাই করে তড়িৎ ক্ষেত্রের মানটা ইজিলি বের করতে পারবো। সেটা কিরকম, এপসাইলন নট ইন্টিগ্রাল, একটু অবশ্যই লিখে নেবো আমরা সবসময়, ডিএ ইকুয়াল টু চার্জ। তো একটু খেয়াল করে দেখো, আমরা ধরলাম যেহেতু আন্দাজে ধরছি, সেই আন্দাজের সিলিন্ডারটার দৈর্ঘ্য ধরলাম এল। তো এতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ একক দৈর্ঘ্যে যদি ল্যামডা হয়, তাহলে আমাদের এই আন্দাজের দৈর্ঘ্যে এনক্লোজ চার্জ হচ্ছে ল্যামডা ইন্টু এল। মাথায় রাখবা, পুরো অসীম তারে কি পরিমাণ চার্জ আছে এটা কিন্তু কনসার্ন না, কনসার্ন হচ্ছে ওই আবদ্ধ ক্ষেত্রফল, যে গাউসিয়ান সারফেসটা, ওটা কতটুকু চার্জকে এনক্লোজ করে বা আবদ্ধ করে, সেটা হচ্ছে ল্যামডা টাইমস এল। এবার একটু খেয়াল করে দেখি,
তড়িৎ ক্ষেত্রগুলো কিন্তু এরকম বাইরের দিকে, আর এই যে সারফেসটুকু সেও কিন্তু তাকায় আছে বাইরের দিকে, তাহলে এই দুইটা ডিরেকশন কিন্তু একই দিকে, সো মধ্যবর্তী কোণ 0। বাট এই যে সারফেসটুকু সে কিন্তু তাকায় থাকবে উপরের দিকে, কিন্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু সবসময় দেখো তার থেকে লম্ব দিকে বাইরের দিকে, তাহলে এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রি। সো এরা কিন্তু আসলে এই সূত্রের মধ্যে কোনো ভূমিকা পালন করবে না, কারণ এটা ডট প্রোডাক্ট এবং আমরা জানি লম্ব হইলে পরস্পর শূন্য হয়ে যাবে। সিমিলারলি নিচের যে ক্ষেত্রফলটা সিলিন্ডারের, সে তাকাইছে কিন্তু নিচের দিকে লম্ব ভাবে, কিন্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু ডান দিকে, সো আবারও মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো নিচের বৃত্তটা এবং উপরের বৃত্তটা আসলে কোনো ভূমিকা পালন করবে না, শুধু গায়ের যে চাদরটা বক্রতলের ক্ষেত্রফল সেটা আমরা অলরেডি জানি, তড়িৎ ক্ষেত্র আর এই পুরো বক্রতলের ক্ষেত্রফল যেটা ডি এর ইন্টিগ্রেশন 2 পাই আর ইন্টু এল। আমরা সিলিন্ডারের সেই বক্রতলের ক্ষেত্রফল জানতাম 2 পাই আর এইচ সমান ল্যামডা টাইমস এল। তাহলে এল এল কাটা, তাহলে পরে থাকলো ই ইকুয়াল টু 1/2 পাই এপসাইলন নট ল্যামডা ডিভাইডেড বাই আর। তো একটু আগে আমরা একটা একমাত্রিক তার নিয়ে আলোচনা করছি, এবার ধরি একটা সিলিন্ডার আছে, হ্যাঁ, সেই সিলিন্ডারের ব্যাসার্ধ সাপোজ ক্যাপিটাল আর, একটু ছোট করে দেখলাম ওই সিলিন্ডারটার ব্যাসার্ধ, এটাও ধরলাম অসীম। তো কোয়েশ্চেন আগের মতোই, সেখান থেকে আর দূরত্বে কত তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে। যথারীতি এটা যেহেতু সিলিন্ডার আকৃতির কিংবা লম্বা হইলেই হলো, আশেপাশে একটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি পাওয়া যাবে। সো আগের মতোই ফর্মুলা আমরা আগাচ্ছি, এপসাইলন নট ইন্টিগ্রাল ই ডিএ ইকুয়াল টু কিউ। তো আগের বার তো আসলে একটা লাইন ছিল, ফলে তার কোনো আসলে কোনো ডিমেনশন ছিল না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল না। এবার যেহেতু এটা একটা 3D অবজেক্ট, তাই বলা আছে প্রতি একক আয়তনে চার্জ হচ্ছে রো, তার মানে এটার কুলম্ব পার মিটার না, কুলম্ব পার ঘনমিটার, একক আয়তনে চার্জ। ওকে, তাহলে আমরা এখানে রো ইনটু কিন্তু আবার লিখতে হবে পাই ক্যাপিটাল আর স্কয়ার টাইমস এই যে আন্দাজে যে সারফেসটা আমরা কল্পনা করছি গাউসিয়ান সারফেস, সেটার উচ্চতা হচ্ছে এল। তো এখানে কারো ভুল ধারণা হতে পারে, ভুলে এখানে স্মল আর স্কয়ার লিখতে পারে, কিন্তু স্মল আর স্কয়ার লিখলে কতটুকু আয়তন বোঝাবে তোমরা গেস করতেছো, এই বিশাল সারফেসের আয়তনটা, এই পুরো আয়তনের মধ্যে কি কোনো চার্জ আছে? চার্জ কিন্তু আসলে এই লাল অংশটুকুতে আছে। সো আলটিমেটলি আমাদের আয়তনের নিচে কিন্তু লাল অংশটুকুর আয়তন। ওকে, কোশ্চেনটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে, কিউ এর পরিচয় সারফেস দ্বারা আবদ্ধ মোট চার্জ, কিন্তু সারফেসের আয়তন না, সারফেসের মধ্যে এখানে কোনো চার্জ নেই, এখানে কোনো চার্জ নেই। সো আলটিমেটলি আবদ্ধ চার্জের পরিমাণ আসলে ওই ক্ষুদ্র আয়তনটুকু। তো এবার একটু খেয়াল করি, এপসাইলন নট যথারীতি এই অংশটা বাদ যাবে কারণ এদের মধ্যবর্তী কোণ 90, এই অংশটা বাদ যাবে কারণ ক্ষেত্রফল নিচে তাকানো আর তড়িৎ ক্ষেত্র হচ্ছে তার সাথে লম্ব দিকে। সো ওই দুইটা মাথার ক্যাপে কিন্তু তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। সো এপসাইলন নট ই আর টোটাল সারফেস এরিয়াটা কত হবে 2 পাই স্মল আর ইনটু এল। ওকে, ইকুয়াল টু রো পাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু এল। এল এল কাটা, তাহলে পরে থাকলো পাই পাই কাটা যাবে, ই ইকুয়াল টু থাকবে রো আর স্কয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট স্মল 2 এপসাইলন নট স্মল আর। এখান থেকে কিন্তু একটু আমাদের চিন্তা করতে হবে, আমরা কিন্তু এখনো বলি নাই এটা কি পরিবাহী নাকি অন্তরক বা অপরিবাহী। যদি পরিবাহী হয় একরকম আর যদি অন্তরক হয় আরেক রকম। তো আমরা এটা ক্লিয়ার করতেছি, খেয়াল করে দেখো, যদি পরিবাহী হয় তাহলে এই যে আর, এই আর কিন্তু সেন্টার থেকে দূরত্ব, তাহলে সেন্টার থেকে দূরত্বটা যদি কখনো লেস দ্যান ক্যাপিটাল আর হয় তার অর্থ কি সিলিন্ডারের ভেতরেই, তাহলে ভেতরেই যদি হয় আমরা জানি পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ প্রাবল্য থাকে না। তাহলে পরিবাহী যদি হয় তাহলে আর লেস দ্যান আর হলে তড়িৎ ক্ষেত্রের মান হবে 0, কিন্তু যদি অন্তরক হয় বা অপরিবাহী পদার্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু 0 হবে না, কিন্তু কি হবে, হবে হচ্ছে এইটাই, একটু খেয়াল করে দেখি। সেই ক্ষেত্রে চেঞ্জটা আসবে কোথায় একটু খেয়াল করো, এপসাইলন নট ই 2 পাই আর এল আগের মতোই থাকবে, কিন্তু আগে বলছিলাম পাই আর স্কয়ার এল পুরা সিলিন্ডারের আয়তন, কিন্তু আমি যদি এই সিলিন্ডারটাকে একটু বড় করে দেখাই, লাল সিলিন্ডারটাকে, ওকে, একটু বামে আমি একটু বড় করে আঁকাচ্ছি, এই পুরাটার মধ্যে হচ্ছে চার্জ ভরা, পুরা সিলিন্ডারে চার্জ ভরা, কিন্তু আমি বলছি না সেন্টার থেকে এমন একটা আর নাও যেটা ক্যাপিটাল আর এর চেয়ে ছোট, তার মানে এই নতুন সিলিন্ডারটা কিন্তু পুরাটা না, তার চেয়ে ভেতরের একটা অংশ, তাহলে সেটার আয়তন নিশ্চয়ই আর স্মল আর ছাড়া ক্যাপিটাল আর হবে না, কারণ ক্যাপিটাল আর হলে আমি পুরা চার্জ কনসিডার করব, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমি ভেতরে আছি চার্জ কিন্তু অল্প একটু নিতেছি। সো ফার্স্ট লাইনে কিন্তু একটু চেঞ্জ আসবে, তখন আসবে রো পাই ক্যাপিটাল আর স্কয়ার নাম হয়ে আসবে স্মল আর স্কয়ার, ভেতরে চিকন যে সিলিন্ডারটুকু ওইটার আয়তন। তাহলে আমরা এল এল কাটলে কি দাঁড়াবে দেখো, ই ইকুয়াল টু রো আর স্কয়ার ডিভাইডেড বাই এপসাইলন 2 এপসাইলন
স্মল r, দ্যাট ইজ রো ইন্টু r ডিভাইডেড বাই 2 এপসাইলন। তার মানে ইটা আর এর সঙ্গে লিনিয়ারলি ভ্যারি করবে। তার অর্থটা কি? যত সেন্টার থেকে দূরে যেতে থাকবো তড়িৎ ক্ষেত্র বাড়তে থাকবে, তারপর একটা সময় আবার কমে যাবে, কারণ এখানে নিচে আর এখানে উপরে আর। তাই আমি যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফটা হবে দেখতে এমন, কেন্দ্রে 0, এরপর বাড়তে থাকবে। সরলরেখা কেন আঁকলাম তাকে দেখো, এটা y, এটা হচ্ছে x, তাহলে y = mx। তাহলে মূল বিন্দুকে আমি সরলরেখা কতক্ষণ পর্যন্ত? ব্যাসার্ধ পর্যন্ত, এই ব্যাসার্ধ পরিমাণ। এরপর যত বাইরে যেতে থাকবো তত দেখো দূরত্বের ব্যস্তানুপাতে কমতে থাকবে, এই কিভাবে বাম দিকে এই এই। তাই এই গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে সেন্টারে 0, এরপর লিনিয়ারলি বাড়তে থাকবে, তারপর আবার কমতে থাকবে। মাইন্ড ইট, এটা কিন্তু অন্তরক পদার্থের ক্ষেত্রে। আদারওয়াইজ এই যে জোনটুকু, এই জোনটুকুতে কিন্তু কোনো রকম তড়িৎ প্রাবল্য থাকবে না, কারণ এটা এখনো ভেতরে। সো এইটুকু আসবে 0, তারপরে এভাবে কমে যাবে। ওকে, এবার হচ্ছে একটা অসীম শীট অফ চার্জ, মানে এটা একটা সমতল যেটা অসীম পর্যন্ত বিস্তৃত, পুরোটাই চার্জে চার্জিত। ধরলাম টোটাল চার্জ হচ্ছে কিউ, আর তার প্রতি একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ হচ্ছে সিগমা, মানে চার্জ ঘনত্ব দেওয়া আছে। তো কোয়েশ্চেন করছে এখান থেকে সে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে। তো যথারীতি আমাদের একটা সিমেট্রি বিবেচনা করতে হবে। কিরকম? আমরা এইটাকে বৃত্ত ধরে এই পরিমাণ একটা সিলিন্ডার কল্পনা করি, কিন্তু তড়িৎ ক্ষেত্র তার একদিকে যাবে না, তড়িৎ ক্ষেত্র তো উভয় পাশে। তাহলে আমরা এই পাশেও ওই আর দূরত্বে আরেকটা সিলিন্ডার কল্পনা করলাম, টোটালটা এরকম একটা ভেদ করা সিলিন্ডার। ওকে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগুলো ধরলাম এ। এখন একটু চিন্তা করে দেখো কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি গাউসের ল। এপসাইলন নট ইডিএস, ইডিএ ইকুয়াল টু হচ্ছে টোটাল চার্জ। তো টোটাল চার্জ আমরা কিভাবে বলতে পারি? একক ক্ষেত্রফলে চার্জ আছে সিগমা, অতএব এ ক্ষেত্রফলে চার্জ আছে সিগমা টাইমস এ, এই যে এতটুকু ক্ষেত্রফলে। তাহলে কিউ সমান হচ্ছে সিগমা ইনটু এ, এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি চিন্তা করি তড়িৎ ক্ষেত্রগুলো কিন্তু বাইরের দিকে, আর এই যে ক্যাপটা সেও তাকায় আছে বাইরের দিকে। সিমিলারলি এখানে তড়িৎ ক্ষেত্র বাইরের দিকে, আর এই ক্যাপটা তাকায় আছে কিন্তু বাইরের দিকে। আমি বলছিলাম ক্ষেত্রফল কোন দিকে তাকিয়ে থাকে, কিন্তু এই যে ক্ষেত্রফলগুলা এরা তাকায় আছে উপরের দিকে, লম্ব দিকে, কিন্তু তড়িৎ ক্ষেত্র তো ডান দিকে। সো তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। সো তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, কারণ এটা ডট প্রোডাক্ট। সো এর যে গা বক্রতল, বক্রতলে কোনো অংশের কোনো ভূমিকা নেই, অনলি ভূমিকা এই ক্যাপটা আর এই ক্যাপটা। কাল্পনিক তল যে গাউসিয়ান সারফেসের, এই ক্যাপ আর এই ক্যাপ কন্ট্রিবিউট করবে তড়িৎ ক্ষেত্রে। তাহলে আমরা কত লিখতে পারি? দুই ক্ষেত্রে যেহেতু মধ্যবর্তী কোণ 0, দুইটা ভেক্টর দেখো অ্যালাইনড, তাহলে আমরা লিখতে পারি এপসাইলন নট ই, কিন্তু ক্ষেত্রফল এই একটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল, মানে আসলে আমরা করতেছি ই ইন্টু এ প্লাস ই ইন্টু এ, টোটাল দুইটা কন্ট্রিবিউশন আমরা হিসাব করলাম, ইকুয়াল টু সিগমা টাইমস এ। তাহলে এপসাইলন নট 2 ইকুয়াল টু সিগমা টাইমস এ, এ কাটা, অর্থাৎ ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। খুবই সুন্দর একটা ফর্মুলা। একটু অবাক হওয়ার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কোথাও আর নাই, খেয়াল করে দেখো। এতক্ষণের ফর্মুলা কিন্তু নিচে আর ছিল, আইদার অর উপরে ছিল, মানে দূরত্বের সঙ্গে বাড়ে কিংবা কমে, বাট এখানে আসলে এত সিমেট্রিক পুরো ব্যাপারটা যে আর এর উপর আসলে আর ডিপেন্ডেন্স নাই। ওকে, তো এটার আমরা কয়েকটা ভার্সন একটু দেখবো। তবে তার আগে এই শীট অফ চার্জটা যদি অন্তরক হয়, আমরা এতক্ষণ যা ভাবছি, তাহলে কিন্তু চার্জ শুধু এক তলে থাকবে, যেখানে রাখবা চার্জ ওখানেই থাকবে। বাট এটা যদি পরিবাহী হয়, কন্ডাক্টর যেমন ধাতু, তাহলে আমরা জানি চার্জ কিন্তু দুই পৃষ্ঠে ছড়িয়ে যাবে, সামনের পৃষ্ঠে আছে, পেছনের পৃষ্ঠে আছে। তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা আসবে এই জায়গাটায়। তখন চার্জ কিন্তু শুধু এই পাশে সিগমা টাইমস এ না, ওই পাশেও সিগমা টাইমস এ, দুই পাশে পুরো সিমেট্রিক। এই আপার সারফেসেও তার চার্জ আছে, লোয়ার সারফেসেও তার চার্জ আছে। তখন কিন্তু ফর্মুলাটা হবে এপসাইলন নট ইএ প্লাস ইএ, আর ডান পাশে কিন্তু সিগমা ইনটু এ প্লাস সিগমা ইনটু এ, সামনের পাশ পেছনের পাশ। তাহলে এখানে আসবে 2 সিগমা এ, আর বামে আসবে 2 ইএ ইনটু এপসাইলন নট। তাহলে 2 2 কাটা, এ কাটা, থাকলো ই এপসাইলন নট ইকুয়াল টু সিগমা। আশা করি সবার পরিচিত এই ফর্মুলাটা, কারণ আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর কিন্তু এই ফর্মুলাটা সবাই অ্যাপ্লাই করছি। তাহলে ই ইকুয়াল টু আসবে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন তো আশা করি বুঝতে পারছি সেটা যে গাউসের সূত্র থেকে আনা যায়, মানে ওটা সরাসরি বলে দিছিল যদিও গোলক থেকে, কিন্তু এটা সমতল প্লেটের ক্ষেত্রে একই ফর্মুলাই খাটে, জ্যামিতির উপর ডিপেন্ড করে না। এবার আমরা শিখবো, মাত্রই শিখে আসলাম হচ্ছে একটা
বিশাল পাত, সমতল পাত, অসীম শীট। বাট এবার যদি পরপর দুইটা প্যারালাল প্লেট থাকে সেই ক্ষেত্রে কি হবে? এখনই কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলতেছি না, বলতেছি এই জন্য যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর এখানে প্লাস কিউ থাকে, এখানে মাইনাস কিউ থাকে। বাট আমি এখানে বললাম কিউ এ চার্জ এ প্লেটে, আর বি প্লেটে আছে কিউ বি চার্জ। এটা একটু সিম্পলিফাইড ডায়াগ্রামে আঁকি। এই একটা প্লেট, এই একটা প্লেট, মানে আমি এই পাশ থেকে দেখতে পাচ্ছি, ওকে, এই ভিউ ফলে এই দাগটা দেখতে পাচ্ছ আর এই দাগটা দেখতে পাচ্ছ। তো এটাকে আমি এ প্লেট বললাম, এটাকে বি প্লেট বললাম, আর এই ডান দিকটাকে আমি পজিটিভ এক্স অক্ষ ধরলাম। ধরার কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্রে একটা ভেক্টর আসে, ওগুলো মাথায় রাখতে হবে আমাদের। তাহলে একটু খেয়াল করে দেখো, এ প্লেটের জন্য ডানেও একটা তড়িৎ ক্ষেত্র আছে, বামেও তড়িৎ ক্ষেত্র। বি প্লেটের জন্য বামেও একটা তড়িৎ ক্ষেত্র, ডানেও একটা তড়িৎ ক্ষেত্র। তো এবার আমরা একটু খেয়াল করি, এই রিজিয়নটাকে তিনটা অংশে ভাগ করতে পারি, 1 2 3। 1 নম্বর রিজিয়নে একটাই তড়িৎ ক্ষেত্র, আর ওই বি এর কারণে একটা তড়িৎ ক্ষেত্র এই পাশে আসবে। একটাতে এর কারণে, আরেকটা আসবে বি এর কারণে, এইভাবে নাম দিতে পারি ই এ ই বি। সিমিলারলি এখানে বি এর কারণে ই বি, আর এ এর কারণে একটা ডান দিকে আসবে ই এ, আর এখানে এ এর কারণে ই এ, আর বি এর কারণে উল্টা দিকে একটা আসবে ই বি। তাহলে তিনটা রিজিয়নে আমাদের তড়িৎ ক্ষেত্রগুলো একটু চেক করতে হবে। তাহলে 1 নম্বর রিজিয়নে টোটাল তড়িৎ ক্ষেত্র হবে সব থেকে এক্স অক্ষের উল্টা দিকে, সো আলটিমেটলি আসবে মাইনাস। একটু আগে আমরা শিখছি অসীম শীট অফ চার্জের ক্ষেত্রে ই হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট, ওকে। একটু আগে আমরা প্রুফ করলাম। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে কি হবে? সিগমা এ এ প্লেটের জন্য ডিভাইডেড বাই 2 এপসিলন নট, আবার মাইনাস সিগমা বি ডিভাইডেড বাই 2 এপসিলন নট। দুইটাই মাইনাস কেন? কারণ এই দুইটা ভেক্টর একই দিকে এবং এক্স অক্ষের উল্টা দিকে। এবার 2 নাম্বার অংশে এর জন্য ডান দিকে মানে এক্স অক্ষের পজিটিভ দিকে, সো এটা হচ্ছে প্লাস সিগমা এ ডিভাইডেড বাই 2 এপসিলন নট, বাট বি এরটা হবে স্টিল মাইনাস, সো মাইনাস সিগমা বি ডিভাইডেড বাই 2 এপসিলন নট। আর 3 নাম্বার হচ্ছে দুইটাই ডান দিকে, সো প্রথমটাই জাস্ট প্লাস হয়ে যাবে, সিগমা এ ডিভাইডেড বাই 2 এপসিলন নট প্লাস সিগমা বি ডিভাইডেড বাই 2 এপসিলন নট। মজা এখনো শেষ হয়নি। কোনো কারণে যদি দেখো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তার মানে এটা সিগমা এ, এটা সিগমা বি নাম দেওয়ার দরকার নেই, এটার নাম সিগমা, এটার নাম মাইনাস সিগমা, মানে এটা প্লাস কিউ চার্জ থাকলে এটা মাইনাস কিউ চার্জ, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে বৈশিষ্ট্য। সেক্ষেত্রে দারুণ ব্যাপার কি হয় একটু খেয়াল করো, এটা কিন্তু আউট। আউটের জন্য যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, এটাও কিন্তু আউট, কারণ একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। যখন তুমি এখানে মাইনাস বসাবা, মাইনাসে মাইনাসে প্লাস, আর একটা থাকবে প্লাস, সো দুইটা ক্যান্সেল হবে। থাকবে পরে শুধু এইটা 2 নাম্বার রিজিয়নে, মানে প্যারালাল প্লেটের মাঝে এই জোনটাতে যেখানে ডাইইলেকট্রিক থাকে কিংবা বায়ু থাকে। তো ওইটা কত হবে একটু খেয়াল করি আমরা। 2 নাম্বার রিজিয়নে ছিল 1/2 এপসিলন নট সিগমা এ মাইনাস সিগমা বি, ওকে। তো সিগমা এ তো আমরা জানলামই, ধরলাম এটা হচ্ছে সিগমা, আর ওইটা হবে মাইনাস সিগমা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, সো 2 সিগমা, দ্যাট ইজ 2 সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট, দ্যাট ইজ সিগমা বাই এপসিলন নট। সো এখন আশা করি পুরো ক্লিয়ার কেন আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে ই সমান সিগমা বাই এপসিলন নট ধরতাম, যদি এটা কোনো গোলক না। গোলকের ক্ষেত্রে প্রুফ করা ইজি, বাট মাত্রই তো দেখলাম ক্যাপাসিটরের ক্ষেত্রে হিউজ ক্যালকুলেশনের পর এই জিনিসটা আসে। বাট আফটার অল তাদের জ্যামিতি আসলে ম্যাটার করবে না, একই রকম আছে।